আসসালামু আলাইকুম। আজকের আমাদের মনোবিজ্ঞান ফার্স্ট পেপারের ফাইনাল ক্লাস, যেহেতু কম ক্লাসে নিতে পারছি সেই ক্লাসে সবাইকে স্বাগতম। তো সবাই দ্রুত জয়েন করি, ফ্রেন্ডদেরকে মেনশন করবো আর একটু ক্লাসটা শেয়ার করে দিব। সবাই একটু দ্রুত জয়েন করি, আমরা সবাই জয়েন করার পর্যন্ত একটু অপেক্ষা করি, শুরু করে দিব, ঠিক আছে? সবাই ক্লাসটা একটু জয়েন করে ফেলি এবং ফ্রেন্ডদেরকে মেনশন করবো। দেখো, ক্লাসটা আমরা যেহেতু 7:30 শুরু করছি, 8:30 9টার মধ্যে আশা করি 9টার মধ্যে শেষ করবো। যেহেতু একটু আগে আমরা 2 ঘন্টার একটা ক্লাস নিছি, 4 অধ্যায় 5 অধ্যায়। আমরা কিন্তু 4:30 থেকে 2 ঘন্টা একটা ক্লাস নিয়েছিলাম, তোমাদের 4 অধ্যায় 5 অধ্যায়। যেহেতু আজকের পরে কালকেই ক্লাস, তো সময় কম পাওয়ার কারণে কিন্তু 4 এবং 5 অধ্যায়ের ক্লাসটা আমরা একটু আগে নিয়েছিলাম, দেন 6:30 শেষ করছিলাম আর কি। এখন 7:30 আমরা আবার শুরু করছি। এখন হচ্ছে আমরা জাস্ট প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউগুলো শুরু করবো, জাস্ট এমসিকিউ পড়াবো। জাস্ট আশা করি এমসিকিউগুলো দেখলে একটু হলে আই গেস কমন পাবা, কারণ এইগুলো ঘুরে ফিরে প্রতিবারই আসে, বুঝতে পারছো? এগুলোই ঘুরে ফিরে প্রতিবারই চলে আসে। তাহলে হচ্ছে সবাই একটু জয়েন করি এবং শেয়ার করে দেবে, ক্লাসটা শুরু করবো। সবাই একটু জয়েন করার পর্যন্ত একটু অপেক্ষা করি। দেখো, তোমাদের আজকে একটু বলে রাখি যে মনোবিজ্ঞান ফার্স্ট পেপার পরীক্ষার পরে হচ্ছে আমরা মনোবিজ্ঞান সেকেন্ড পেপারের উপর কিন্তু বেশি ক্লাস পাবো, কারণ ফার্স্ট পেপার আগে ছুটি ছিল না আমাদের। বাট সেকেন্ড পেপার পরীক্ষা যেহেতু 3 তারিখে, তো আমরা হচ্ছে আজকে হচ্ছে কয় তারিখ? 30 তারিখ। বাট আমরা হচ্ছে তোমাদের 31 তারিখে মনোবিজ্ঞান পরীক্ষা, মানে কালকেই মনোবিজ্ঞান পরীক্ষা। তো আমরা 1 2 3 আমরা 31 তারিখে একটা ক্লাস নেব, 2 তারিখে একটা ক্লাস নেব, 3 তারিখে একটা ক্লাস নেব। প্রতিদিন আমরা হচ্ছে সন্ধ্যা 7টায় ক্লাসটা নেব, 7:30-এ। তাহলে কী হবে, আমাদের সেকেন্ড পেপার পরীক্ষাটা অনেক ভালো হবে, আর সেকেন্ড পেপারটা কিন্তু ভালো করার মতো একটা অধ্যায়, ঠিক আছে? তো সবাই একটু জয়েন করবো। এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ পিডিএফ, ভাই তোমাদের পিডিএফ নিয়ে প্যারা নাই, পিডিএফ তো দিয়ে দেবো। পিডিএফ কী করতে করছি, আর তো পিডিএফ দিয়ে দেবো, প্যারা নাই। ওকে, আমাদের সাথে শিফা জয়েন করছে, দেবনাথ জয়েন করছে, বিজয়, সোনিয়া জয়েন করছে, রিফাত জয়েন করছে। ওকে, সাকিব, রিফাত, আর সালাম জয়েন করছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, আমরা শুরু করতে পারি। দেখো, বেশিক্ষণ এমন এইটা যেহেতু প্রত্যেকটা অধ্যায় এক, আমরা এখানে হচ্ছে যে এমসিকিউ ক্লাসটা নিবে এখন, এখানে হচ্ছে আমরা তোমাদের কোন অধ্যায়গুলো পড়াবো সেটা হচ্ছে 1, তারপরে 3, যে অধ্যায়গুলো আছে আর কি, 4, 5 এবং 6, এই অধ্যায়গুলো। এবং এর আগে আমরা 4 এবং 5 কিন্তু ডিটেলসে পড়াইছি এবং কোনগুলো সিকিউ আসে দেখাইছি, কারণ এখান থেকে তোমাদের 3 থেকে 4টা সিকিউ আসবে, একটু আগে বললাম ভাইয়ারা। এবং আর বাকি এইগুলো একটু দেখিও, 1 3 6 অধ্যায়টা ভালো অধ্যায়, বাট ওভারঅল সবচেয়ে সুন্দর অধ্যায়, লেখার মতো কোশ্চেন 4 আর 5 ছিল। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। তোমরা হচ্ছে নিজেরা অ্যান্সার দেওয়ার জন্য একটু মেন্টালি প্রস্তুত হয়ে যাও। কিন্তু কথা হচ্ছে এখানে কোশ্চেনে অ্যান্সার দেখা গেলে সমস্যা। কি করতাম এটা তো দেখা যাবে। আচ্ছা, এই প্রথমটা একটু বলো তোমরা, আমি আচ্ছা প্রথমটার অ্যান্সার তোমাদের দেখাই দেয়, কোনো সমস্যা নাই, প্রথমটা দেখাই যায়, বাট নেক্সট থেকে না দেখলে হইলো, বেশি বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। ওকে স্যার, একটু এবার অ্যান্সার করেন ঝটপট। আপনার অ্যান্সার করলে আমি পরবর্তী কোশ্চেনে যাব। মনে করেন এটার অ্যান্সার করেন, এই যে 1 দাগটা, তারপর হচ্ছে 2 দাগটা, ঝটপট অ্যান্সার করেন। হ্যাঁ, এটা তো পারেন আপনারা, দেখতেছি আমাদের জামিল বলেই দিছে 1800। ভাই কি শিখে ক্লাস নেওয়া হয় না রে? পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? এটা বলছে হচ্ছে আমাদের যে মনোবিজ্ঞানটা প্রথম গবেষণা করে স্থাপন করেন কত সালে, এই কোশ্চেনটা প্রতিবারে আসে ভাই। এটা হচ্ছে দেখা হবে, মানে হচ্ছে 79 সালে এই কোশ্চেন প্রতিবারে আসে, কিন্তু এই কোশ্চেন প্রতিবারে আসে। তারপরটা যে মনোবিজ্ঞানের প্রথম গবেষণা করে কত সালে, সেম কোশ্চেনই কিন্তু, দেখছো? মানে যে ওনার কথা বলছে আমাদের যে মনোবিজ্ঞানের জনক, দেন হচ্ছে বলতেছে কত, মানে উনি কত সালে, সেম কোশ্চেন কিন্তু বারবার আসছে, দেখছো? হবে মানে জাস্ট 79 সালে, এই জিনিসটা মনে রাখিও। হ্যাঁ, দেখা গেছে অ্যান্সার আসলেই। আচ্ছা, তারপরে এটা বলো যে উচ্চ মাধ্যমিক পাশ করা একজন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার বিষয় নির্বাচনে যে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার প্রক্রিয়াকে আসলে কি বলে? দেখা যাচ্ছে অ্যান্সার। আচ্ছা বলো, এটা কি হবে? 3 দাগ, 3 দাগ কি হবে একটু বলো।
3 দাগ মানে হচ্ছে 30 দাগ আর কি, 31 দাগ, 29, 30, এটা 31। ওইটা কিন্তু মনে রাখবা যে মনোবিজ্ঞানে প্রথম গবেষণা করা আসলে 1879 সালে, ঠিক আছে। ওকে, উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীকে উচ্চশিক্ষার বিষয় নির্বাচনে কোনটা নিতে হবে? আসলে তাই কাউন্সিলিং করা দরকার নাকি চিন্তন করা দরকার, নির্দেশনা নাকি শিক্ষণ? আসলে তার আসলে কাউন্সিলিং দরকার উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীকে পাশ করার বিষয়, শিক্ষার বিষয় নির্বাচনে। কেননা তোমার এই বিষয়টা তোমার হচ্ছে কি, তোমার পরবর্তী কতটুকু কাজে আসবে কিনা, এটা পড়ে কতটা লাভবান হবা, তোমার কিন্তু শিক্ষণটা দরকার নেই এখানে। লার্নিং কিন্তু অনেক প্রসেস, তোমাকে নির্দেশনার চেয়ে বেশি দরকার তোমাকে কাউন্সিলিং, ঠিক আছে। কাউন্সিলিং দরকার বেশি, কাউন্সিলিং, হ্যাঁ অনেকে কাউন্সিলিং দিচ্ছ, এটা হচ্ছে কাউন্সিলিং বেশি দরকার, ঠিক আছে। তার হচ্ছে কাউন্সিলিং দরকারটা হয়, তাকে কাউন্সিলিং মানে হচ্ছে তুমি কারোর থেকে, মানে কাউন্সিলিং এর মধ্যে কিন্তু নির্দেশনাটা আছে, কিন্তু কাউন্সিলিং মানে তুমি হচ্ছে সবচেয়ে যে অভিজ্ঞ বিষয়ে যারা পড়ছে আগে কাজ ওইটা করে গেছে তার থেকে নেওয়া কিন্তু বেটার। সুতরাং মনে রাখবা হচ্ছে এরকম নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কাউন্সিলিং দরকার। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন বলতেছে হচ্ছে আমাদের এই কোশ্চেনটা যে যন্ত্রকে মানুষের উপযোগী করে তৈরি করা মনোবিজ্ঞানের কোন শাখার লক্ষ্য? মানে এটা কিন্তু প্রথম অধ্যায়ের পাঠ এগুলা, মানে মনোবিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা আমরা পড়ছি ওই অধ্যায়টা আসলে মনোবিজ্ঞান কি, কিভাবে আসছে, এর ক্রমবিকাশ, এর বিকাশ, দেন হচ্ছে একটার সাথে একটা সম্পর্ক, সে অধ্যায় থেকে কিন্তু কোশ্চেনগুলো আসতেছে। হ্যাঁ ফার্স্টই করবো মাঝার, ফার্স্টই করবো। তারপরে দেখো এই কোশ্চেনটা যে বলছে যন্ত্রকে মানুষের উপযোগী করে তোলার জন্য মনোবিজ্ঞানের কোন শাখা, মানে যন্ত্রকে মানুষের সাথে করবে, তাহলে হচ্ছে এটা খুবই সহজ কিন্তু। এই 32 দাগটা, 32 দাগের অ্যান্সারটা বলো একটু। নির্দেশনা দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করিও নির্দেশনা দেওয়া থাকলে। কাউন্সিলিং হওয়ার মানে তুমি একটা দেখো, তুমি উচ্চশিক্ষায় সাবজেক্ট নিবা, তোমার অবশ্যই তোমার স্যার ম্যামের সাথে তোমাকে কাউন্সিলিং করা দরকার, নির্দেশনা চাইতে কাউন্সিলিংটা বেশি মানে অ্যান্সার আসতেছে। ওকে 32 দাগটা দেখো, 32 দাগ বলছে আসলে প্রকৌশল মনোবিজ্ঞান, যেহেতু একটা কি মানে যন্ত্রকে মানুষের উপযোগী, তার মানে অবভিয়াসলি এটা এআই বা রোবোটিক্স, আর রোবোটিক্স মানে হচ্ছে প্রকৌশল ইঞ্জিনিয়ারিং, সুতরাং এটা ইঞ্জিনিয়ারিং হবে, ঠিক আছে, প্রকৌশল হবে, প্রকৌশল। 32 দাগ হচ্ছে কিন্তু গ হবে, যারা 32 দাগ গ বলছে প্রত্যেকের অ্যান্সার সঠিক, এটা হচ্ছে প্রকৌশল হবে, প্রকৌশল। দেন হচ্ছে আমাদের বলছে দেখো এইটা বলছে এই চোখের পলক ফেলা কোন ধরনের আচরণ, মানে চোখের পলক ফেলতেছে এটা কি ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক, এই দুটো দেখলে বোঝা যাচ্ছে কিন্তু, খণ্ডিত নাকি হচ্ছে সামগ্রিক। জাস্ট এইরকম অ্যান্সার, এরকম কোশ্চেনের অ্যান্সার কিন্তু খুব সহজ হয়, মানে এটা ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক হবে। আচ্ছা নির্দেশনা দেওয়া আছে, ঠিক আছে, নির্দেশনা এটা কাউন্সিলিং এর আন্ডারে পড়ে, ঠিক আছে। ওকে তাহলে চোখের পলক ফেলা কোন ধরনের আচরণ এটা বলো, যে চোখের পলক ফেলা, চোখের পলক ফেলা কোন ধরনের আচরণ, যে চোখের পলক আমরা কি ফেলি ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক। 33 দাগ আমাদের বলছি এটা কি অনৈচ্ছিক নাকি ঐচ্ছিক, এটা কিন্তু অনৈচ্ছিক, হ্যাঁ এরকম জিনিস, ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা কিন্তু অনৈচ্ছিক আচরণ, ঠিক আছে, আমরা কিন্তু ইচ্ছা করে ফেলি না, এটা কিন্তু অটোমেটিক্যালি পড়তে থাকে। তারপরে এই গ্রন্থটা আসলে রচনা করছে কে, যে বলছে ডি অ্যানিমা গ্রন্থ রচয়িতা কে, ডি অ্যানিমা, ঠিক আছে, ডি অ্যানিমাটা বলো, ডি অ্যানিমাটা আসলে চলে যায়, এটা হচ্ছে অ্যারিস্টটল, ডি অ্যানিমা হচ্ছে অ্যারিস্টটল, মনে রাখবে অ্যারিস্টটল। এখন হচ্ছে 35 দাগটা দেখো, 35 দাগ বলতেছে হচ্ছে চাকরির নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা মূল্যায়নে পরীক্ষকের প্রভাব মুক্ত থাকা কি বলে, মানে এক কথায় যে পরীক্ষা নেবে তার প্রভাব মুক্ত থাকা, এক কথায় দুর্নীতি হবে না এখানে, এটা কি হবে তাহলে 35 দাগটা, যে বস্তুনিষ্ঠতা, সাধারণীকরণ নাকি পুনরাবৃত্তি নাকি হচ্ছে নিয়ন্ত্রণ, বস্তুনিষ্ঠতা, সাধারণীকরণ নাকি হচ্ছে পুনরাবৃত্তি নাকি হচ্ছে নিয়ন্ত্রণ। হ্যাঁ লতিফা স্যার বলবো স্যার, খেয়াল করেন দেখা হয় যেহেতু এটা 8টা কোশ্চেন আসবে, সুতরাং তোমাকে বুঝতে হবে, আমি বলছিলাম 4-5 থেকে কমপক্ষে 3 থেকে 4টা আসবে, আর বাকি 1 অধ্যায় 3 অধ্যায়টা একটু বড় আছে এবং একটু মানে একটু সায়েন্টিফিক বেশি, মানে হচ্ছে শরীর তত্ত্ববিজ্ঞান, জীববিজ্ঞান টাইপের, তো এখান থেকে তো মানে 1টা 2টাও আসতে পারে, আর 6 অধ্যায় সেম 1টা বা 2টা আসতে পারে, বাট 4 এবং 5 থেকে আমার মনে হয় তোমাকে 3 থেকে 4টা আসবে, এগুলো বলে দিয়েছিলাম, লাস্টে এগুলো নিয়ে কথা বলবো। তারপরে দেখি ওকে 35 দাগে সবাই বলছে হচ্ছে 35 দাগে হচ্ছে বস্তুনিষ্ঠতা হবে, ঠিক আছে, বস্তুনিষ্ঠতা, চাকরি নিয়োগের ক্ষেত্রে আসলে তোমার বস্তুনিষ্ঠতা মানে তুমি বাস্তবিক, এক কথা দেখো পরীক্ষা যখন ভাইবা দিবা তুমি হচ্ছে তোমাকে নার্ভাস করা হয়, মানে ওই পরিবেশে তুমি নিজেকে কিভাবে মানে অ্যাডাপ্ট করে
খাপ খাইয়ে মানে তোমার সহনশীলতা কতটুকু এবং তুমি কতটা নিজেকে হচ্ছে ওই সব পরিবেশে খাপ খাওয়াতে পারবে, এরকম কোশ্চেন করা হয়। তোমাকে নার্ভাসনেস দেখা হয়, তুমি নার্ভাস হচ্ছ কিনা, এই জন্য হচ্ছে বস্তুনিষ্ঠতা দেখা হয়, ঠিক আছে। এগুলো দেখে না, এগুলো দেখে না, ঠিক আছে, বস্তুনিষ্ঠতা। এখন বলো মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান, এরকম উক্তি আসবে প্রথম অধ্যায়ের কোশ্চেন, মানে এরকম টাইপের উক্তি, এগুলো কিন্তু প্রথম অধ্যায় টাইপের কোশ্চেন। তো এগুলো হচ্ছে মনে রাখতে হবে, মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। তো এরকম চেতনার বিজ্ঞান বললে আসলে কার উক্তি, এটা কি ওয়াটসন বলছে নাকি রডিজার বলছে নাকি হচ্ছে উইলহেম উল্ড বলছে আমাদের যে হচ্ছে মনোবিজ্ঞানের জনক, নাকি হচ্ছে ক্রাইডার বলছে? হ্যাঁ, বস্তুনিষ্ঠতা মানে কিন্তু বুঝতে হবে বস্তুনিষ্ঠতা আসলে কি, বস্তুনিষ্ঠতা আসলে কি বুঝতে হবে। তারপরে এখন বলছে মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান, তোমরা একটা বলি আনসার, তাহলে দেখো মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান, এটা বলছে হচ্ছে আমাদের যে হচ্ছে মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড বলছে, ঠিক আছে, উন্ড বলছে হচ্ছে এটা মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান, এটা হচ্ছে উইলহেম উন্ড বলছে, ঠিক আছে। 36 দেখো হচ্ছে গ হবে, 36 দেখ গ। এরপরে দেখো আমাদের 37 দাগ বলতেছে এখানে হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য কোনটা? বৈজ্ঞানিক পদ্ধতি মানে বস্তুনিষ্ঠ থাকবে, সেখানে নিয়ন্ত্রণ থাকবে, সেখানে কি অপ্রায়োগিক থাকবে। ভাই অপ্রায়োগিক বলতে বৈজ্ঞানিক মানে প্রায়োগিক হবে, সুতরাং এখানে কিন্তু অপ্রায়োগিক হবে না, মানে 3 নাম্বার হবে না, তাহলে এটা হবে বস্তুনিষ্ঠতা, মানে সেটা বাস্তবতার সাথে রিলেট করতে হবে। দেন নিয়ন্ত্রণ, সেটাকে সবকিছু নিয়ন্ত্রণ করা, মানে হচ্ছে এক কথায় বৈজ্ঞানিক বিষয়গুলোকে মানুষই তো নিয়ন্ত্রণ করে, সুতরাং নিয়ন্ত্রণাধীনে থাকবে এবং হচ্ছে অপ্রায়োগিক হবে না, বৈজ্ঞানিক মানে হচ্ছে প্রায়োগিক হবে, সুতরাং 1 আর 2 3 নাম্বারটা হবে না। দেন আমরা বলছি মনোবিজ্ঞান, এই যে মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো আমাদের আত্মা, মানসিক প্রক্রিয়া নাকি আচরণ। মনোবিজ্ঞানের বিষয়বস্তু কিন্তু আত্মা হতে পারে নাকি মানসিক প্রক্রিয়া নাকি আচরণ, কোনটা হবে বলো তো? এটা আমাদের 38 নাম্বারটা। 38 নাম্বারটা কি? মনোবিজ্ঞান বিষয়বস্তু হচ্ছে মনোবিজ্ঞান বিষয়বস্তু কি আত্মা, মানে মনোবিজ্ঞানের সাথে সংযুক্ত কোনগুলো আছে, এখানে কি আত্মা সংযুক্ত, মানসিক প্রক্রিয়া সংযুক্ত না আচরণ? আসলে এখানে আমাদের হচ্ছে আত্মা আসলে মনোবিজ্ঞানের সাথে কিন্তু সম্পর্কিত না, মানে আত্মা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত হচ্ছে না, আমাদের হচ্ছে মানসিক প্রক্রিয়া সম্পর্কিত, মেন্টাল যে একটা স্টেজ, ওই স্টেজটা কিন্তু আমাদের সম্পর্কিত মানসিক প্রক্রিয়া এবং হচ্ছে আচরণ। আচরণ তো আমাদের মানসিক প্রক্রিয়া, মানে এক কথা আমরা মনের বিষয়গুলোকে আচরণের মাধ্যমে তো প্রকাশ করি, সুতরাং আমাদের মানসিক প্রক্রিয়া আর আচরণ, এটা হচ্ছে আমাদের 2 ও 3 হচ্ছে, ঠিক আছে। এখন চিকিৎসা মনোবিজ্ঞান, ওই যে আমাদের মনোবিজ্ঞানের সাথে অন্য অন্য বিজ্ঞানের যে সম্পর্ক সেটা নিয়ে কিন্তু এই কোশ্চেনটা, মানে হচ্ছে চিকিৎসা মনোবিজ্ঞান কি রোগের কারণ অনুসন্ধান করে, নাকি হচ্ছে রোগের উৎস চিহ্নিত করে, নাকি রোগের চিকিৎসার ব্যবস্থা করে না? মানে যেহেতু করে না দিছে তাহলে অ্যান্সারটা কিন্তু খুব ইজি হয়ে গেছে, মানে রোগের চিকিৎসার ব্যবস্থা অবশ্যই করে। চিকিৎসা মনোবিজ্ঞান মানে কি অবশ্যই রোগের চিকিৎসার ব্যবস্থাটা করবে, রোগ চিহ্নিত করতে, বাট চিকিৎসার ব্যবস্থা না করলে তো হচ্ছে না। এবং রোগের উৎস চিহ্নিত করে অবশ্যই চিকিৎসা মনোবিজ্ঞান, আর রোগের কারণ অনুসন্ধান করে এটাও চিকিৎসা মনোবিজ্ঞান। সুতরাং আমাদের অ্যান্সার 1 আর 2 হবে, এই 3 নাম্বারটা হবে না। তারপরে আসো একটা উদ্দীপক দিচ্ছে আমাদের, একটা উদ্দীপক দিয়ে বলতেছে মিস্টার সাকিব 10 টাকা দিয়ে একটি ক্রিয়া উন্নয়নের লটারি কিনেন, মানে একটা লটারি একটা প্রতিষ্ঠানের। তো তিনি প্রায়ই স্বপ্ন দেখেন 40 লক্ষ টাকার প্রথম পুরস্কারটি জিতেছেন এবং ওই টাকা দিয়ে একটি ফ্ল্যাট ও একটি গাড়ি মানে ক্রয় করেছেন। মানে উনি একটা লটারি কিনছেন এবং স্বপ্ন দেখেন যে একটা লটারি থেকে 40 লক্ষ টাকার সেই লটারিটা জিতছেন উনি এবং একটা মানে ফ্ল্যাট কিনছে আর গাড়ি কিনছে। তো এই যে স্বপ্নের জগতে বিচরণটা আসলে কি, মানসিক প্রক্রিয়া নাকি আচরণ, নাকি জৈব মানসিক সামাজিক প্রক্রিয়া, নাকি জৈবিক প্রক্রিয়া বলো তো? স্বপ্ন দেখা এটা কি জৈবিক প্রক্রিয়া নাকি একটা মানসিক প্রক্রিয়া নাকি একটা আচরণ হবে? তাহলে 40টা কোনটা হবে? আমরা দ্রুত শেষ করবো যেহেতু তোমাদের পরীক্ষা কালকে, এই জন্য আমি জাস্ট ফাস্ট যাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের 40 দাগ, অনেকে বলছো ক দাগ, অনেকেই সবাই বলছো ক দাগ। হ্যাঁ, এটা ক দাগে হওয়ার কথা, কারণ স্বপ্ন দেখা একটা মানসিক প্রক্রিয়া। এখন উদ্দীপকের সাথে রিলেট করে আমাদের একটা কোশ্চেন আসতেছে যে উদ্দীপকে যে উল্লিখিত উদাহরণগুলোকে এটাকে স্মৃতি নাকি বিশ্বাস নাকি পছন্দ অপছন্দ, বলতো কোনটা হতে পারে? যে স্মৃতি হবে নাকি বিশ্বাস নাকি পছন্দ অপছন্দ। আসলে এটা কিন্তু আমাদের অনেকগুলো বিষয় আসতেছে এখানে, কারণ উনি হচ্ছে একটা স্বপ্ন দেখতেছে, সুতরাং স্বপ্নটা ওনার পছন্দের বিষয় এবং অপছন্দগুলো কিন্তু উনি চাচ্ছে না, ঠিক আছে। স্বপ্নে কিন্তু অপছন্দের বিষয় আসতেছে না। দ্বিতীয়ত হচ্ছে বিশ্বাস, হ্যাঁ উনি একটা বিশ্বাস করতেছে। দেন হচ্ছে আমাদের বলতেছে কি স্মৃতি, এটা যেহেতু স্মৃতি বিস্মৃতি বিষয় স্বপ্নটা দেখছে ওটা প্রকাশ করতে পারতেছে, সুতরাং এটা প্রকাশ করাটা কিন্তু স্মৃতি। সুতরাং আমাদের এই উল্লিখিত প্রক্রিয়াটি কিন্তু সবগুলো হবে, পছন্দ অপছন্দ প্রকাশ পাচ্ছে, বিশ্বাস প্রকাশ পাচ্ছে এবং স্মৃতি, ঠিক আছে। আমরা আর একটা উদাহরণ দেখবো, আর একটা উদাহরণ দেখি।
এখানে আমাদের আরেকটা উদাহরণ বলতেছে, মিস্টার রায়হান বলেন মানুষের আচরণ নিয়ন্ত্রণে জৈবিক বৈশিষ্ট্যের পাশাপাশি সামাজিক পরিবেশের ভূমিকা, মানে হচ্ছে জৈবিক যে প্রেষণার সাথে সামাজিক প্রেষণা দরকার হয় সেই কথা। অন্যদিকে তানভীর বলেন মানুষের আচরণকে বারবার পর্যবেক্ষণ করা যায় এবং অল্প সংখ্যক নমুনার উপর গবেষণা করে সমগ্র জনসমষ্টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ঠিক আছে, এখন মিস্টার রায়হানের বক্তব্য যে এর ধরনের জন্য বিজ্ঞান এর বক্তব্য যে বিজ্ঞান বলা যায় কিনা এবং এই অনুযায়ী মনোবিজ্ঞান আসলে কোন ধরনের কথা বলতেছে, এটা আসলে হবে হচ্ছে জৈব সামাজিক মনোবিজ্ঞান। ওনার ভিত্তিতে এটা হচ্ছে জৈব সামাজিক মনোবিজ্ঞান। আর হচ্ছে তানভীর স্যার যে মনোবিজ্ঞান পদ্ধতিতে কোন বৈশিষ্ট্যের কথা বলছেন, এটা হচ্ছে নিরপেক্ষ। এটা নিরপেক্ষতা হবে না, এটা পুনরাবৃত্তি এবং সাধারণীকরণ, মানে যেহেতু বারবার ঘটে তাহলে পুনরাবৃত্তি সাধারণীকরণ। আমি অধ্যায়টা ক্লোজ করি, তারপরে চলে আসে 3 অধ্যায়ের কোশ্চেন। সেটাতে এখানে বলছে কেন্দ্রীয়, এই 3 অধ্যায় কিন্তু এমসিকিউ কোশ্চেন খুবই হার্ড হয়, মানে জ্ঞানমূলক কোশ্চেন অধিকাংশই, মানে তোমাকে ওই জ্ঞানমূলক কোশ্চেনগুলো অনেক ভালোভাবে মনে রাখতে হবে, না হলে কিন্তু তুমি আনসার করতে পারবে না। ওকে, আমরা এখানে চলে আসি। এখন এইখানে চলে আসি যে আমাদের যে 3 অধ্যায়ের কোশ্চেন, একটা যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের অংশ কি বলা হয়, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মানে অনেকগুলো শাখা, মানে অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে বলছে গুরু মস্তিষ্ক, নাকি থ্যালামাস, নাকি মেরুরজ্জু, নাকি হচ্ছে হাইপোথ্যালামাস, কোনটা হবে? হ্যাঁ, ওটা তো জৈব সামাজিক ছিল। এখন এটা বলো, সাতচল্লিশ বলতেছে আমাদের সোনিয়া খাতুন খ বলছে, সোনিয়া খাতুন বলছে থ্যালামাস, আমাদের তরিকুল বলছে গ, আমাদের আরিফুল বলছে হচ্ছে গ মেরুরজ্জু। বাকিদের অ্যান্সার দেখি, সবাই একটু অ্যান্সার করো। ওকে, আমাদের ফারাবি বলছে গ। আচ্ছা আচ্ছা, আমাদের তাজউদ্দিন বলছে হচ্ছে ঘ। ওকে ঠিক আছে, আমি অ্যান্সারটা দেখি। দেখেন অ্যান্সার হবে গ মেরুরজ্জু, মানে কেন্দ্রীয় স্তন্ত্র সবচেয়ে নিচের অংশ। দেখছো আমাদের বোর্ড কোশ্চেন আমরা কিন্তু পারতেছি না, ভুল করতেছি, মানে এই কোশ্চেন কালে পরীক্ষাও দিব আমরা। তাহলে তো বলতেছে কেন্দ্রীয় স্তন্ত্রের সবচেয়ে নিচের অংশ, নিচে যেটা থাকে সেটাকে মেরুরজ্জু বলা হয়। কেন্দ্রীয় স্তন্ত্রের সবচেয়ে নিচের অংশকে বলা হচ্ছে মেরুরজ্জু। ঠিক আছে, মেরুরজ্জু, মেরুরজ্জু। ওকে, মেরুরজ্জু। তারপর দেখো আমরা বলছি এই যে একটা চিহ্ন, এই চিহ্নটাকে আসলে কি বলা হয়? এই যে চিহ্ন, এই চিহ্নটা খেয়াল করতে পারছো তোমরা? এই চিহ্নকে আসলে কি বলা হয়? যে এই চিহ্ন দ্বারা কোন ধরনের স্নায়ু কোষকে নির্দেশ করতেছে? কোন ধরনের স্নায়ু কোষ? এক মেরু বিশিষ্ট নাকি দ্বিমেরু বিশিষ্ট নাকি বহু মেরু বিশিষ্ট নাকি বহুমুখী? বলো তো, এক মেরু নাকি দ্বিমেরু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো এটা কি হবে? যে আমাদের এই চিহ্ন দ্বারা আসলে এই চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? চিহ্ন দেখা যাচ্ছে? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। আসলে মনোবিজ্ঞান পরীক্ষার কোশ্চেন সকল বোর্ডে একই কোশ্চেন আসে, সকল বোর্ডে ভিন্ন ভিন্ন কোশ্চেন তো করে না মনোবিজ্ঞান, সুতরাং আই গেস একই পাওয়ার কথা। ঠিক আছে, তো আমাদের বলছে এখানে যে নিচের কোন ধরনের স্নায়ু কোষকে নির্দেশ করতেছে? এক মেরু বিশিষ্ট নাকি দ্বিমেরু বিশিষ্ট নাকি বহু মেরু বিশিষ্ট? বলো তো 48টা কি হবে? বি বলছো তোমরা সবাই, দ্বিমেরু বিশিষ্ট। ঠিক আছে, এটা দ্বিমেরু, এরকম মনে রাখবা, এগুলো হচ্ছে দ্বিমেরু বিশিষ্ট, এরকম চিহ্ন থাকলে সেটা হচ্ছে দ্বিমেরু বিশিষ্ট। গুড। তারপর এটা দেখো, মনোবিজ্ঞানে ক্যানন কোন গ্রন্থিকে আসলে আপদকালীন গ্রন্থি বলেছেন? ক্যাননের মতে কোন গ্রন্থি হচ্ছে আপদকালীন গ্রন্থি? এটা হচ্ছে থাইরয়েড নাকি অ্যাড্রিনাল নাকি হচ্ছে আমাদের কি যৌন গ্রন্থি নাকি হচ্ছে প্যারাথাইরয়েড? কোনটা হবে বলো তো? মনোবিজ্ঞানিক ক্যানন কোন গ্রন্থিকে হচ্ছে আপদকালীন গ্রন্থি? আপদকালীন মানে বুঝো, মানে বিপদগ্রস্তকালীন। এই অধ্যায়টা কঠিন অধ্যায়, মানে মনোবিজ্ঞানে মনে হবে কি পড়তেছে জীববিজ্ঞান বা ডাক্তারি এমবিবিএস করতেছি, এমন একটা অধ্যায় এই অধ্যায়টা, সুতরাং একটু মানে প্যারাদায়ক। তাহলে মনোবিজ্ঞানিক ক্যাননের মতে আসলে কি বলতেছে আমাদের? মনোবিজ্ঞানিক ক্যাননের মতে আসলে ওটাকে বলছে হচ্ছে অ্যাড্রিনাল। আমরা কিন্তু অ্যাড্রিনালকে আপদকালীন গ্রন্থি বলবো। এই অধ্যায়ের কোশ্চেনগুলো এটা দেখবা, আমি আবার বলি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের অংশ মানে হচ্ছে মেরুরজ্জু, আর এরকম চিহ্ন মানে দেখবা এরকম মানে হচ্ছে দ্বিমেরু বিশিষ্ট, আর বলছে ক্যানন হচ্ছে আপদকালীন গ্রন্থিকে বলছে হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। নেক্সট হচ্ছে আমাদের বলছে কোন হরমোন স্ত্রীর মধ্যে মাতৃসুলভ আচরণ সৃষ্টিতে সহায়তা করে? মেয়েরা যদি এটা না পারে মেয়েদের মায়ের হবে। এই কোন হরমোন? ফলিকল উদ্দীপক নাকি হচ্ছে থাইরোট্রপিন নাকি হচ্ছে লিউটিনাইজিং নাকি হচ্ছে প্রোলেকটিন? বলো তো কোনটা? প্রোলেকটিন নাকি হচ্ছে লিউটিনাইজিং? বলো, থাইরোপটিন
থাইরোট্রপিন নাকি হচ্ছে ফলিকল উদ্দীপক, কোনটা হবে? 50 দাগটা বলো কোনটা হবে, লাস্টেরটা এটা। 50 নাম্বারটা কি হবে বলো, 50 নাম্বার শেষেরটা। মাদ্রাসার জন্য তো আসলে ক্লাস নেওয়া হয় না আমাদের, যেহেতু কলেজ এগুলো নেওয়া হয়, মাদ্রাসায় তো মনোবিজ্ঞান নাই, তাই না? হ্যাঁ একদম বায়োলজি, ঠিক কথা বলছো। 50, আচ্ছা অনেকে বলছে ঘ, আচ্ছা সবার অ্যান্সারটা ঘ দেখছি এখানে, অ্যান্সার আমাদের মেয়েরা হ্যাঁ ঠিক পারছে, থ্যাংক ইউ সবাইকে। ঘ হবে স্যার, রিফার দেখছো ছেলে হয়ে নাইম ভুল, ওরা ছেলে তো ওরা ভুল করছে, জানে না ওরা আসলে এটা কি হবে, প্রোলেকটিন, ঠিক আছে। তো স্ত্রীর হরমোনের মধ্যে মাতৃত্ব সুলভ, ওদের এই প্রোলেকটিন হরমোনের কারণে ওরা মাতৃত্ব সুলভ, ওদের মধ্যে একটা মা ফিল আছে মেয়েদের মধ্যে, ঠিক আছে। তো মা হয়তো পরবর্তীতে ওরা, তো মা ফিলটা কিন্তু মেয়েদের মধ্যে আছে, আর সেই কোন হরমোনের কারণে, প্রোলেকটিন হরমোনের কারণে। নেক্সট ওরে দেখা হয়ে গেছে। তবে প্রভু গ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে, মানে প্রভু মানে বুঝে তো, মানে সৃষ্টির সবকিছু সেরা বলা হচ্ছে। বলছি প্রভু গ্রন্থি, এটা হচ্ছে আবে পিটুইটারি বলা হয়, পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। দেখো এই অধ্যায়ের কোশ্চেনগুলো কিন্তু কঠিন, আমি বলছি জ্ঞানমূলক অধিকাংশ কোশ্চেন, বাট একটু কঠিন হবে, একটু জাস্ট ভালো করে দেখিও। প্রভু গ্রন্থি বলা হয় আমাদের হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে, আর বলছিলাম হচ্ছে স্ত্রীর মধ্যে যে মাতৃত্ব সুলভ আচরণ করে সেটা হচ্ছে প্রোলেকটিন হরমোনের কারণে, আর প্রভু গ্রন্থি বলা হয় হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে, পিটুইটারি হচ্ছে প্রভু গ্রন্থি। এখন এইটা বলো 52 দাগ, সন্তান প্রসবকালে সাহায্য করে কোন ধরনের হরমোন? দেখছো কোশ্চেনগুলো কেমন, সন্তান প্রসবকালে সাহায্য করে কোন ধরনের হরমোন বলো। আগেরটা ছিল আমাদের পিটুইটারি, প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারিকে, আর বলছে এখন সন্তান প্রসবকালে সাহায্য করে, মানে সন্তান যে ভূমিষ্ঠ হয় পৃথিবীতে সেটার জন্য আমাদের কোন হরমোন আসলে সাহায্য করে। 52 দাগটা বলো, অক্সিটোসিন নাকি হচ্ছে ভেসোপ্রোসিন নাকি হচ্ছে লিউটিনাইজিং নাকি হচ্ছে থাইরোট্রপিন, কোনটা হবে? 52 দাগ আমাদের আরিফ বলছে ক, সোনিয়া বলছে ক, শিফা বলছে ক। আচ্ছা সবার অ্যান্সার যেহেতু ক, তাহলে অক্সিটোসিনই হবে। সবাই যেহেতু অক্সিটোসিন বলছে তাহলে আমি আর অ্যান্সার লুকাই লাভ আছে। নেক্সট কোশ্চেন আসতে বলো। নেক্সট হচ্ছে আমাদের বলছে বয়ঃসন্ধিকালে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কোন হরমোন ক্ষয়িত হয়, মানে ছেলেদের বয়ঃসন্ধিকালে কোন হরমোনটা, হ্যাঁ 1 আর 3 আসলে এখন না তোমাদের চ্যাপ্টার পড়ানো, যেহেতু আমি বলছি ফার্স্ট পেপারে আসলে সময় খুবই কম পাইছি, যার কারণে তোমাদের 4 এবং 5 অধ্যায়টা আমি একটু ডিটেলসে পড়াইছি, কারণ এই অধ্যায় দুটো পড়ালে কি হচ্ছে বেশি মানে কোশ্চেন মনে হলো এই অধ্যায় থেকে বেশি আসে। এবং 1, 3, 6 হচ্ছে আমি জাস্ট প্রত্যেকটা অধ্যায় এখন এমসিকিউই ক্লাস নিচ্ছি, আর সেকেন্ড পেপারে তোমাদেরকে আমি এরকম নিরুৎসাহ করবো না, প্রত্যেকটা অধ্যায় বেসিক্যালি সবই মানে প্রথম A to Z পড়াবো, যেমন মানে দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো আছে, তারপরে তোমাদের সিকিউ ক্লাস নিব। দ্বিতীয় পত্রে এই ঝামেলাটা হবে না, যেহেতু ছুটি আছে। কালকেও সেকেন্ড পেপার ক্লাস নেবে কিন্তু মনোবিজ্ঞান, পরশু 1 তারিখে নেবো, 2 তারিখে নেবো, আর 3 তারিখে পরীক্ষা। একটু ফার্স্ট পেপারটা একটু আশা করি তোমাদের এমনিতে রুটিনে ছুটি ছিল না, তোমরা এইটা আগে থেকে কোপ আপ করছো, এখন যতটুকু হেল্প করা দরকার ততটুকু করছি ভাই। আজকে আগেও 2 ঘন্টা ক্লাস নিচ্ছি, এখনও যতক্ষণ লাগে এটা শেষ করবো। এখন অ্যান্সার করো দে 53 দাগ কী হবে? 53 দাগ সবাই বলছে সি নাম্বার, অনেকে বলছে এও নাম্বার। দেখো বয়ঃসন্ধিকালে ছেলেদের আসলে অ্যান্ড্রোজেন এটা ক্ষয় হয়, অ্যান্ড্রোজেনটা ক্ষয় হয়ে যায়। আমাদের এই ছেলেদের হচ্ছে বয়ঃসন্ধিকাল পার করার সময় অ্যান্ড্রোজেনটা আসলে ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। নেক্সট আসলে বলছে মেরুরজ্জুতে কত জোড়া মেরু স্নায়ু রয়েছে? মেরুরজ্জুতে আসলে কত জোড়া মেরু স্নায়ু রয়েছে বলো তো? হ্যাঁ দিয়ে দিব, প্যারা নাই। 53 দাগ আমাদের বলছে, ঠিক আছে 53 দাগ গ হবে, বাট 54 দাগ কি হবে? যে মেরুরজ্জুতে কত জোড়া মেরু স্নায়ু রয়েছে? এটা 29 জোড়া, 30 জোড়া, 31 জোড়া নাকি 32 জোড়া? আমাদের আরেক বলছে 31। ঠিক আছে বলবো, সানজু বলবো স্যার, সানজু আমাকে অনেকবার বলছে ভাই এই ক্লাস নেন ভাই বলে দিন স্যার, বলবো মাথায় আছে, ওকে।
দেখো বলছে মেরুরজ্জুতে কত জোড়া মেরু স্নায়ু রয়েছে, এখানে তোমরা বলছো 31 জোড়া, আসলে এটা 31 জোড়া। গুড, তোমরা তো সবাই পড়ে ফেলছো। তাহলে এই অধ্যায়ের এমসিকিউ গুলো একটু জাস্ট ভালো করে দেখিও, বিশেষ করে বোর্ড কোশ্চেন বলো আর যদি টেস্ট পেপার তোমার কাছে থাকে, যে কোনো কোশ্চেন মানে কলেজের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করিও শেষ সময়, কারণ এই অধ্যায়ের কোশ্চেনগুলো কঠিন, কিন্তু মানে এত সহজে পাওয়া যায় না। দেখো অন্যমনস্ক রীতা গাড়ির প্রচন্ড হর্ন শুনে লাফ দিয়ে রাস্তা থেকে সরে গেল, এটি নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট? মানে উনি যে গাড়ির প্রচন্ড হর্ন শুনে লাফ দিয়ে রাস্তা থেকে সরে গেল, এটা আসলে কোন হরমোনের কারণে ঘটছে বলো তো? বলো এটা কি হবে? 55 দাগ। হ্যাঁ হ্যাঁ বলবো, বাট আমি যদি তোমাদের সবচেয়ে বাঁচার মতো অধ্যায় বলি, তাহলে তোমরা এক অধ্যায়টা যদি বেসিক একটা অধ্যায় এটা পড়তে পারো, সহজ একটা অধ্যায় আছে, এবং সাথে হচ্ছে 4 আর 5 পড়লেও আশা করি তোমার 5টা চলে আসবে। আর তারপরে যদি তোমার মনে হয় 3 অধ্যায় তুমি স্কিপ করতে পারো, 3 অধ্যায় ভাই কঠিন অধ্যায়, তুমি 3 অধ্যায় স্কিপ করতে পারো সিকিউর করতে পারো, এমসিকিউতে স্কিপ করার জায়গা নাই, বাট তুমি 3 অধ্যায় স্কিপ করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হবে কি 55 দাগ গ হবে, কারণ প্রতিবর্তী ক্রিয়া, ঠিক আছে, আমাদের লাভ দিয়ে এটা প্রতিবর্তী আমাদের ভেতরে আমাদের একটা সেন্স অফ হিউমারে কাজ করে। এখন এটা বলো, কোষের মধ্যে অবস্থিত ঘন গোলাকার সজীব পদার্থ কি বলা হয়? কোষের মধ্যে একটা ঘন গোলাকার সজীব পদার্থ থাকে, তাকে আসলে কি বলা হয়? এটাকে কি বলা হয়? সাইটোপ্লাজম, নাকি হচ্ছে নিউক্লিয়াস, নাকি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, নাকি স্নায়ুকোষ? বললাম না এই অধ্যায়টা পুরোটা বায়োলজি, মানে এই সেকেন্ড অধ্যায় বায়োলজি, তোমাদের তো শর্ট সিলেবাস নাই, বাট থার্ড অধ্যায়টা পুরোটা একদম বায়োলজি থেকে আসছে। 56 দাগ অ্যান্সার কি হবে তাহলে? ছাপ্পান্ন কি হবে? যে কোষের মধ্যে অবস্থিত ঘন ঘন, দিব স্যার। কোষের মধ্যে অবস্থিত ঘন গোলাকার সজীব পদার্থকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজম, নাকি হচ্ছে নিউক্লিয়াস? এটা নিউক্লিয়াস তো আমরা জানি, এই অ্যান্সারটাও লিখতে পারবো নিউক্লিয়াসের সংজ্ঞায়, যে কোষের মধ্যে অবস্থিত ঘন কিরে ভাই অ্যান্সারটা তো উল্টো পাল্টা দিচ্ছ তোমরা, ঘন সজীব পদার্থকে নিউক্লিয়াস বলা হয়। এখন পিটুইটারি গ্রন্থিকে প্রভুভক্তি বলা হয় কেন? এটা আমরা দেখছিলাম কিন্তু একটা, পিটুইটারি গ্রন্থিকে প্রভুভক্তি গ্রন্থি বলার কারণ, মানে কেন বলা হয়, বা পিটুইটারি গ্রন্থি প্রভু গ্রন্থি বলা হতো, এটার বলছে কেননা এটি অ্যাড্রিনাল গ্রন্থের ক্রিয়া কিছুটা নিয়ন্ত্রণ করে, এটা অগ্নাশয় গ্রন্থের ক্রিয়া বিশ্লেষণ করে, নাকি যৌন গ্রন্থের ক্রিয়া কিছুটা নিয়ন্ত্রণ করে? এখন বলো তো এটা কি হবে অ্যান্সার? 57 দাগ কি হবে? 57 দাগ অ্যান্সার যে বলতে পারবে তারে ভাই এখন বিকাশে ট্রিট পাঠাবো, বলো। সাতান্ন দাগটা বলো। এটা কিন্তু এরকম কোশ্চেন পরীক্ষায় ভুল হয়, আমাদের কোশ্চেন যেগুলো পরীক্ষায় ভুল হয় না, এই টাইপের কোশ্চেন, মানে আমরা এই টাইপের কোশ্চেন পরীক্ষায় ভুল করে চলে আসি, কারণ আমরা হচ্ছে ওই যে আমাদের বহুপতিতে সমস্যা হয়। ওকে, আমাদের 57 দাগে অ্যান্সার অলরেডি বলে ফেলছে, আমাদের আরিফুল বলছে, আরিফুল অনেক ফার্স্ট বলছে বি, আমাদের তরিকুল বলছে ঘ, আপন বলছে বি, ফারাবি বলছে ডি, শেফা বলছে ঘ। আচ্ছা, তোমাদের মধ্যে অ্যান্সার হচ্ছে অনেকের ঘ আর অনেকের খ, আমরা দেখি যারা খ অ্যান্সার দিচ্ছে তাদের অ্যান্সার সঠিক, কিন্তু কারণ হচ্ছে এখানে আমাদের বলছে ঘ, যেহেতু 1 আর 3 অগ্নাশয় গ্রন্থির ক্রিয়া আসলে নিয়ন্ত্রণ করে না, অ্যাড্রিনাল গ্রন্থির ক্রিয়া কিছু নিয়ন্ত্রণ করে, আর যৌন গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে অগ্নাশয়, পিটুইটারির সাথে কোনো অগ্নাশয়ের কোনো সম্পর্ক নাই, পিটুইটারির সাথে কোনো অগ্নাশয়ের সম্পর্ক নাই, মনে রাখবা, পিটুইটারির সাথে অগ্নাশয়ের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এটা হবে হচ্ছে খ দাগ। এখন এটা খেয়াল করো যে আমাদের প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে কি? প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে একটা সহজাত ঘটনা, প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে একটা অনৈতিক আচরণ।
আর প্রতিবর্তী ক্রিয়া একটা শিক্ষালব্ধ, মানে শিক্ষা থেকে শিক্ষা করে আমরা এটা মানে কাজে লাগাই। এখন বলো প্রতিবর্তী ক্রিয়ার অ্যান্সার মানে এটা কি অ্যান্সার হবে? প্রতিবর্তী ক্রিয়া, আচ্ছা এটা অ্যান্সার আমি দেখাই। প্রতিবর্তী ক্রিয়া আসলে হবে হচ্ছে 1 ও 2, মানে সহজাত এবং অনৈচ্ছিক। এটা ক্রিয়ালব্ধ, শিক্ষালব্ধ না, মানে এটা শিক্ষালব্ধ না, এটা হচ্ছে আমাদের সহজাতে ঘটে। মনে করো যেগুলো সহজাত ঘটে, যেগুলো অনৈচ্ছিকভাবে ঘটে, সেগুলো তো শিক্ষা লাভ করা যায় না। সেগুলো আমরা কীভাবে শিক্ষা লাভ করবো? চোখের পলক পড়তেছে, এটা শিক্ষা লাভ করা যায় ভাই? করা যায় না। এগুলো সহজাত, মানে অটোমেটিক্যালি ঘটে জন্মগতভাবে, আর এগুলো হচ্ছে অনৈচ্ছিক। ঠিক আছে, এখন আমরা একটা উদ্দীপক দেখবো, উদ্দীপক থেকে অ্যান্সার করব। দেখো আমরা কিন্তু সমবেদী আর পরাসমবেদী পড়াইছিলাম তো এই আগে ক্লাসে, আজকে বিকালে ক্লাসটাতে। এখন খেয়াল করে, একদিন ভর দুপুরে ঘাসের উপর সাপ দেখে সোহানা খুব ভয় পায়, কিন্তু কিছুক্ষণ পরে সে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। মানে প্রথমে সে ভয় পাইছিল, পরে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তো এইখানে যে সোহানার ভয় কেটে যাওয়ার জন্য কোন স্নায়ুতন্ত্র আসলে দায়ী? এটা সমবেদী নাকি পরাসমবেদী নাকি সংবেদী নাকি অন্তঃক্ষরা গ্রন্থি? বলো তো এটা। সোনিয়া খুব ফাস্ট অ্যান্সার করছে, থ্যাংক ইউ। ওকে, আরও ফাস্ট করবো, থ্যাংক ইউ। ঠিক আছে, আরও ফাস্ট করবো, ঠিক আছে স্যার। আমাদের আরিফুল সবাই ভালো অ্যান্সার, ফাস্ট অ্যান্সার করছে। দেখো এটা হবে আসলে পরাসমবেদী, ঠিক আছে, পরাসমবেদী হবে। যারা 59 বলছো খদাক, তাদের অ্যান্সার সঠিক। কারণ হচ্ছে আমাদের যেটা প্রথম ভয় বসলে পরে কিন্তু হয়ে গেছে। আমরা সমবেদী আর পরাসমবেদী কিন্তু পড়াইছিলাম। এখন খেয়াল করো এটা কি হবে, বলছে উক্ত স্নায়ুতন্ত্রের কার্যাবলীর কারণ কি? আসলে চোখের মণি ছোট হয়, ওই সময় কি চোখের মণি ছোট হয়, রক্তচাপ কমে যায়, নাকি হৃৎপিণ্ডের গতি বাড়ে? এটাও পড়ানোর মধ্যে পড়ছে। দেখো এটা 3 অধ্যায়ের মধ্যে পড়ছে, বাট আমরা কিন্তু এটা আমরা 5 অধ্যায় পড়ছি। এটা প্রেষণের মধ্যে পড়ছিলাম, আবেগের ওখানে। হ্যাঁ, পরাসমবেদী হবে। এখন 60 নাম্বারটা বলো, এই যে উক্ত যে কাজটা ঘটতেছিল, মানে ভয় পেয়েছিল, পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এই ক্ষেত্রে ওনার চোখের মনে কি ছোট হয়ে গেছিল, রক্তচাপ কমে যায়, নাকি হচ্ছে হৃৎপিণ্ডের গতি বাড়ে? আসলে এখানে হৃৎপিণ্ডের গতি কিন্তু কি হচ্ছিল, হৃৎপিণ্ডের গতি বাড়ার সাথে কিন্তু হৃৎপিণ্ডের গতিও তো মানে ওঠানামা করে, বাড়ে কমে হয়। হৃৎপিণ্ডের গতি আসলে সহজাত, এটা বাড়া কমার কথা কিন্তু ওখানে লেখা ছিল না, এই জন্য আমাদের হচ্ছে রক্তচাপ কমে, এটা ছিল। চোখের মনি ছোট হয়, এটা হচ্ছে অ্যান্সার ক হওয়ার পসিবিলিটি বেশি, এই জন্য অ্যান্সার ক হওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, অ্যান্সার ক হবে এটার, এই কারণে অ্যান্সার ক। এখন আমরা আর একটা কোশ্চেন দেখি। এখন আমাদের একটা উদ্দীপক দেখো, এই উদ্দীপক বলছে 16 বছর বয়সী শাওন ও হচ্ছে মিনুর উচ্চতা যথাক্রমে, মানে শাওনের উচ্চতা 6 ফিট 2 ইঞ্চি আর মিনুর উচ্চতা 4 ফুট। তো শাওনের বাবা ইদানিং প্রায় দুশ্চিন্তা থাকেন, কাজে মন বসে না, কারণ তার ছেলের মানে উচ্চতাটা কম। তো ডাক্তার বলছে তার বলছে মিক্রেডেমা রোগ হয়েছে, মানে যেহেতু তার মানে একই বয়সী হলেও উচ্চতা কম বেশি হওয়ার কারণে বলছে মিক্রেডেমা একটা রোগ হয়েছে। তো এক্ষেত্রে মিনু এবং শাওনের শারীরিক বিকাশের জন্য কোন গ্রন্থি দায়ী? এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, নাকি প্যারাথাইরয়েড, নাকি হচ্ছে থাইরয়েড? কোন গ্রন্থি কারণ হচ্ছে বলো তো? 61 আমাদের আরিফুল বলছে ক, সোনিয়া বলছে ক, তারপর হচ্ছে ওকে হ্যাঁ 60 পিটুইটারি গ্রন্থির কারণে কিন্তু আমাদের বলছি, পিটুইটারি গ্রন্থির কারণে হয় এটা। ঠিক আছে, মানে এগুলো দেখছো, মানে এই কোশ্চেনগুলো তুমি না পড়লে কখনোই পারবে না, মানে কোশ্চেনগুলো এত বায়োলজিক্যাল, সবই পুরোটা বায়োলজি পড়তে হবে এমন অবস্থায় কোশ্চেন অ্যান্সার করতে গেলে। এখন দেখো আমাদের এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে, বলছে 62 দেখ 62 বলছে শাওনের বাবার যে রোগ হয়েছে তার বৈশিষ্ট্য কি? শাওনের বাবার যে রোগ হয়েছে তার বৈশিষ্ট্যটা কি? এখানে বলতেছে হচ্ছে শরীরের তাপ উৎপাদন ক্ষমতা কমে যায়, মানে শাওনের বাপের যে রোগটা, মানে শাওনের বাবার যে রোগটা, আসলে শাওনের বাবার রোগের কথা বলছে এখানে। আচ্ছা হ্যাঁ, মানে উনি তো একটা রোগেই ভুগছে, এখানে বলছে শরীরের তাপ উৎপাদন ক্ষমতা কমে যায়, নাকি ত্বক শুষ্ক হয়ে যায়, নাকি গলার স্বর কর্কশ হয়। এখানে আসলে মানে ওনার ত্বক শুষ্ক হয়ে যায়, গলার স্বর কর্কশ হয়, শরীরের তাপ উৎপাদন ক্ষমতা কমে, এটা কখনো হয় না। তাপ উৎপাদন আরও বরং হচ্ছে বাড়ে, কমে না। ঠিক আছে, এটা হবে গ দাগ, মানে 2 আর 3। কখনো হচ্ছে ওই পরিস্থিতির শিকার হলে বা মানুষের হচ্ছে মানে আবেগিক হয়ে গেলে তখন কিন্তু কমে না, এটা বাড়ে বরং, আমরা পড়ছিলাম। এখন আমরা 5 অধ্যায়ে আসি, আমাদের যে আমাদের 4 অধ্যায়, প্রেষণের অধ্যায়টা। প্রথম কোশ্চেন অ্যান্সারটা দেখাই দিছি, সমস্যা নেই, তারপর থেকে যাব।
এখন বলছে প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ। আমরা কিন্তু প্রেষণা চক্রের কথা বলছিলাম, প্রেষণা চক্রে আমরা প্রেষণা কিন্তু পড়ছিলাম। চক্রটা একটু আবার বলি, একটু প্রথম বলছিলাম যে আমাদের অভাববোধ, ঠিক আছে, অভাববোধ, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের তাড়না, তাড়নার পরে এটা হচ্ছে, দেখো এরকম বলবে এটা হচ্ছে প্রথম, কোনটা দ্বিতীয়, দেখছো এমসিকিউ কিন্তু চলে আসবে, মানে কখ থেকে আসবে। আর প্রেষণা চক্র থেকে কিন্তু সিকিউ আসবে, বলে দিচ্ছি প্রেষণা চক্র থেকে সিকিউ আসবে। এরপর হচ্ছে করণ আচরণ, আর তারপর হচ্ছে লাস্ট আমরা বলছি হচ্ছে করণ আচরণের পরে কি, লক্ষ্য অর্জন, ঠিক আছে, লক্ষ্য অর্জন। এই 4টা স্টেপ মনে রাখতে হবে। এটা হচ্ছে চতুর্থ আর এটা হচ্ছে তৃতীয়, ঠিক আছে। এই আমাদের প্রেষণা চক্রটা মনে রাখতে হবে। প্রেষণা চক্রের এটা মনে রাখতে হবে, প্রথমটা হচ্ছে অভাববোধ হয়, দেন আমাদের তাড়না, দেন হচ্ছে করণ আচরণ করব, তারপর হচ্ছে আমরা লক্ষ্য অর্জন করব। এবং লক্ষ্য অর্জনের পরে কিন্তু আমরা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এরপরের থেকে আমি আবার অভাববোধ করব, কিন্তু এর মাঝে আমরা একটা বিশ্রাম নিব। এই বিশ্রামটা আমাদের এখানে মনে রাখতে হবে, বিশ্রাম নিব। বাট এটা কিন্তু আমাদের প্রেষণার চক্রের মধ্যে পড়তেছে না, বাট আমরা হচ্ছে বিশ্রাম নিই, ঠিক আছে। তিনটায় আছে, তো তিনটাই খেয়াল করিও, আমার মনে হচ্ছে তিনটা নাই। আচ্ছা ঠিক আছে, এখন এটা কি হবে তাহলে, আমরা বলছি এটা হচ্ছে তাড়না হবে, ঠিক আছে, যেহেতু 2 নম্বর স্টেপে আমাদের তাড়না, সুতরাং এটা তাড়না হবে। তাহলে এটা খেয়াল করো, 36 দাগটা খেয়াল করো। প্রেষণা যত বেশি, কর্ম চাঞ্চল্য তত বেশি, এটি প্রেষিত আচরণের কোন বৈশিষ্ট্য? এটা হচ্ছে মানে স্থিতিশীলতা, নাকি হচ্ছে নির্বাচনমুখিতা, নাকি ভারসাম্য সংস্থাপক, নাকি মাত্রাগত পার্থক্য? এটা হচ্ছে আমাদের কিন্তু স্থিতিশীলতা, কেননা প্রেষণা যত বেশি কর্মচাঞ্চল্য তত বেশি হবে। এটা হচ্ছে আমাদের স্থিতিশীলতা, ঠিক আছে, একটা স্থির অবস্থা। ভারসাম্য সংস্থাপক না, কারণ ক্ষুধা লাগেছে খাইছে এমনটা না, খেলেই তো ভারসাম্যটা হয়ে যায়। এখন এটা দেখো, মোনালিসার কলেজে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হয় কোন প্রেষণা অন্তর্ভুক্ত? ক্ষমতা লিপ্সা, পদের চাহিদা, নিরাপত্তা। এইটা বলো, এটা একটু আগে পড়াইছি। এই 4 অধ্যায়ের কোশ্চেনগুলো প্রত্যেকের অ্যান্সার একটু বলো, কারণ 4 অধ্যায় একটু আগে পড়ালাম তোমাদেরকে। মোনালিসা কলেজে শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে, ক্রীড়াবিদ হিসেবে যে মনোনীত হয়েছে, এটা কোন ধরনের প্রেষণা অন্তর্ভুক্ত? এটা ক্ষমতা লিপ্সা, নাকি স্বীকৃতি চাহিদা, নাকি পদের চাহিদা, নাকি নিরাপত্তা? 37 দাগ বলছে বি। ওকে, আরিফুল বলছে বি, তরিকুল বলছে বি। এটা কিন্তু স্বীকৃতি চাহিদা, হ্যাঁ স্বীকৃতি চাহিদা, ঠিক আছে, গুড। এখন দেখো বলছে কোনটি জন্মগত নয়? জন্মগত মানে হচ্ছে আমাদের জন্মগত নয় বলছে মাতৃত্ব, যৌন প্রেষণা, হচ্ছে নিদ্রা, হচ্ছে যূথচারিতা। তো এখানে কোনটা হবে? এটা কিন্তু যূথচারিতা হবে। যূথচারিতা মানে হচ্ছে কি, তোমার হচ্ছে মানুষের সাথে যূথচারিতা কাকে বলে? যূথচারিতা মানে হচ্ছে মিশতে চাওয়া, মিলেমিশে থাকা বা দলবদ্ধ থাকা, ঠিক আছে, এটা হচ্ছে আমরা বলি যূথচারিতা। সুতরাং আমাদের হচ্ছে এটা হচ্ছে সামাজিক প্রেষণা, আর বাকিগুলো হচ্ছে আমাদের কি মাতৃত্ব, আমাদের যে প্রেষণা প্লাস নিদ্রা মানে ঘুম, এগুলো হচ্ছে আমাদের জৈবিক প্রেষণা বা শারীরিক প্রেষণা। এখন তারপরে দেখবো হচ্ছে শরীরবৃত্তীয় প্রেষণা ছিল। এখন আমাদের বলছে মেলায় পুতুল নাচের টিকিট না পেয়ে সুফিয়া মনের কষ্ট নিয়ে বাড়ি ফিরে আসে। তো সুফিয়ার যে মানসিক অবস্থাটি কোনটির সাথে সম্পর্কিত? সুফিয়ার যে মানসিক অবস্থা এটা কোনটার সাথে সম্পর্কিত? ওকে, আমাদের বলছে হচ্ছে এটা কিন্তু তার স্মৃতি, নাকি বিস্মৃতি, নাকি প্রেষণা, নাকি আবেগ। যেহেতু তারা একটু মানে খারাপ লাগছে, টিকিট পায় নাই, তো খারাপ লাগার দিকটা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, সুতরাং এটা আবেগ। এটাকে আমরা কিন্তু আবেগ বলবো। এরপরে এই অ্যান্সারটা খেয়াল করবো আমরা, এটা কি হবে? 40 দাগ বলছে ক্ষুধার্ত প্রাণী খাবার খাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে। মানে একজন ক্ষুধার্ত ব্যক্তি খাবার খাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে। এই প্রেষণা চক্রের কোন স্তরকে নির্দেশ করতেছে? এটা প্রেষণা চক্রের কোন স্তরকে নির্দেশ করতেছে? অভাববোধ, তাড়না, উদ্দেশ্য সাধন, নাকি করণ আচরণ? অভাববোধ হবে, নাকি তাড়না হবে, নাকি উদ্দেশ্য সাধন হবে, নাকি হচ্ছে করণ আচরণ? ক্ষুধার্ত প্রাণী খাবার খাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে।
40 দাগ কি হবে? 40 দাগ গ বলছে আমাদের, 40 দাগ গ। 40 দাগ হবে করণ আচরণ, কারণ তিনি খাবার খাওয়ার জন্যই কাজটা করতেছে। তো এটা কারণ, মানে খাবার খাওয়াটা তার কারণ, এবং তার জন্য বিভিন্ন তিনি হচ্ছে আচরণ প্রদর্শন করছে। মনে করো টাকা উপার্জন করার জন্য সবাই তো বিভিন্ন কাজ করে, এটাও তার করণ আচরণ। ঠিক আছে, এরকম কোশ্চেন আসলেও দিবা হচ্ছে করণ আচরণ। ওকে, করণ আচরণ। ঠিক আছে, এখন তারপরে কৃতি পেশনা কোন ধরনের পেশনা? এটা কোনো অপশন নাই। অ্যাকচুয়ালি দেখ অপশন ছাড়া বলো তো। কৃতি পেশনা, যদি পেশনা তাহলে দুই প্রকার হয়, জৈবিক পেশনা আর হচ্ছে সামাজিক পেশনা। তাহলে তো ডিরেক্টলি বলাই যাচ্ছে কৃতি প্লাস হচ্ছে মানে নিরাপত্তা লাভের ইচ্ছা, দেন হচ্ছে আমাদের হচ্ছে সবার খ্যাতি লাভের ইচ্ছা, এগুলো সবই হচ্ছে আমাদের সামাজিক পেশনা। ঠিক আছে, এগুলো সামাজিক পেশনা। কৃতি পেশনা একটা সামাজিক পেশনা। ঠিক আছে, কৃতি পেশনা একটা সামাজিক পেশনা হবে। হ্যাঁ, কৃতি পেশনা একটা সামাজিক পেশনা। এরপরে হচ্ছে 42 দাগটা বলো। 42 দাগ হচ্ছে কোন যন্ত্রের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন লক্ষ্য করা যায়? মানে একটা যন্ত্রের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাসের পরিবর্তন কতটুকু হচ্ছে এটা লক্ষ্য করা যায়, এটা কোনটা হবে? বলতেছে হচ্ছে আমাদের কোন যন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন লক্ষ্য করা যায়। এটা হচ্ছে বলছে নিউমোগ্রাম, নাকি হচ্ছে পিউপিলোমিটার, নাকি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, নাকি হচ্ছে প্রেসার গজ। কোনটা হবে? এটা তো মানে ঘদাগ হওয়ার কোনো চান্সই নাই, প্রেসার গজ তো আসলে হয় না। এটা হচ্ছে নিউমোগ্রাফ বলে থাকি আমরা, নিউমোগ্রাফ। কোন যন্ত্রের সাথে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে নিউমোগ্রাফ। প্রেষিত আচরণ কোনটা? প্রেষিত আচরণ দেখো, প্রেষিত আচরণ হবে হচ্ছে নির্বাচনমূলক, হচ্ছে ভারসাম্য সংস্থাপক, লক্ষ্যহীন তো হবে না আসলে, আমাদের নির্বাচনমূলক এবং ভারসাম্য সংস্থাপক। আমরা প্রেষিত আচরণের বৈশিষ্ট্য পড়ছিলাম, তো বৈশিষ্ট্যের ওখানে দেখছিলাম যে আমাদের প্রেষিত আচরণ আসলে নির্বাচনমূলক প্রথম পয়েন্ট ছিল, এবং ভারসাম্য সংস্থাপক। তো এই লক্ষ্যহীন তো ছিল না, লক্ষ্য থাকবে স্থির একটা লক্ষ্য, তাহলেও হতো। তাহলে আমাদের এখানে 1 আর 2 হবে। এরপর আমরা একটা উদ্দীপক কলা কোশ্চেন দেখবো। উদ্দীপক কলা কোশ্চেন হচ্ছে আমাদের অর্ক শ্রেণীতে প্রথম হতে চাই, অন্যদিকে তার বন্ধু রকি ক্ষুধা একেবারে সহ্য করতে পারে না। তো ওয়ার্কের মধ্যে কোন ধরনের কোন প্রেষণা লক্ষণীয়? এখানে কি খ্যাতি, নাকি নিরাপত্তা, নাকি কৃতি, নাকি যুদ্ধচারিতা? এটা বলো, এটা একটু পাকাতে পারো তোমরা, একটার মধ্যে আরেকটা, মানে একটা না বলে আরেকটা বলতে পারো। 44 দাগটা বলো। 44 দাগ কি হবে বলো তো? বলো 44 দাগটা কি হবে? ওকে, 44 দাগ তোমরা বলছো হচ্ছে গ। এটা আসলে কৃতি, কারণ হচ্ছে এটা খ্যাতি না, এটা হচ্ছে সমাজে খ্যাতি হচ্ছে সম্মান, আর কৃতি হচ্ছে এখানে হচ্ছে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কৃতি মনে রাখবা। আর রকের প্রেষণা আসলে কি? রকের প্রেষণা যেহেতু ও হচ্ছে ক্ষুধার ক্ষেত্রে, সুতরাং এটা জন্মগত, এবং এদের সংখ্যা কিন্তু সীমিত, এরা জীবন ধারণের জন্য অপরিহার্য, সুতরাং এটা অ্যান্সার প্রত্যেকটা হওয়ার কথা। এরকম কোশ্চেন থাকলে দেখো জীবন, মনে করো এক কথা যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে জন্মগত, শুধু এটা অ্যান্সার সহ হওয়ার কথা। এটা হচ্ছে 45 দাগ ঘ হবে, এটা হচ্ছে ঘ অ্যান্সার হওয়ার কথা। 45 দাগটা এটা অ্যান্সার ঘ হওয়ার কথা, কারণ ঘ হওয়ার কথা কিন্তু তোমরা বুঝতেছ, যেহেতু রকি হচ্ছে ক্ষুধা একেবারে সহ্য করতে পারে না। ক্ষুধা কিন্তু সবার, এটা ক্ষুধা যেহেতু একটা জীবন ধারণের জন্য অপরিহার্য, বেঁচে থাকতে গেলে লাগবে, এটা হচ্ছে জন্মগত, ক্ষুধা হওয়ার জন্ম থেকে লাগে। আর হচ্ছে আমরা জানি যেগুলো হচ্ছে আমাদের জৈবিক প্রেষণা, আর জৈবিক প্রেষণা কি? জৈবিক প্রেষণা কিন্তু সংখ্যা কিন্তু সীমিত, যার কারণে আমাদের হচ্ছে এটা অ্যান্সার সব কয়টা হবে? ঘ হবে, নট ক, ঘ হবে, ঘ। ঠিক আছে, 45 দেখো অ্যান্সার ঘ। হ্যাঁ, চুয়াল্লিশ তো ঠিক আছে আরিফুল, 44 দাগ ঠিক আছে ভাইয়া। 44 দেখা হচ্ছে কৃতি, নট খ্যাতি। কৃতি রেজাল্টের ক্ষেত্রে, রেজাল্ট কথাটা মনে রাখবা, বা ভালো রেজাল্টের ক্ষেত্রে। আর খ্যাতি, আর খ্যাতি জিনিসের ক্ষেত্রে, সম্মান পাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের খ্যাতি হবে, এটা কৃতি। আমরা তো পড়াইছিলাম, আজকেই পড়াইছি এটা। হ্যাঁ, এরপরে চলে আসি। এখানে একটা উদ্দীপক আছে আমাদের, উদ্দীপক অনুযায়ী আমাদের কোশ্চেন অ্যান্সারটা দিব আমরা, যে
এখানে বলছে রাকিব প্রচন্ড কাজের চাপে দুপুরে খাবার খেতে না পেরে, আমি কিন্তু তাড়াতাড়ি শেষ করতেছি। দেখো আমাদের অলরেডি 1 3 শেষ, আমরা 4টা শেষ করবো, দেন 5 আর 6 থাকবে। তো আশা করি আমি হচ্ছে 9টার মধ্যে শেষ করতে পারবো, 9টা। ঠিক আছে, বলছে রাকিব প্রচন্ড কাজের চাপে দুপুরে খাবার খেতে না পেরে নিচে পড়ে গেছে। তার বন্ধু সাকিবের রোদে হেঁটে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঠ মানে গলা শুকিয়ে কাঠ। তো রাকিবের যে আচরণ, প্রচন্ড চাপে দুপুরে খাবার খেতে না পেরে নিচে পড়ে গেছে। তো রাকিবের যে আচরণ, এটা কি? খুবই ইজি কোশ্চেন, এটার জন্য অপেক্ষা করার দরকার নাই, কেননা এটা হচ্ছে রাকিব। আচ্ছা, এটাও ভুল হয়েছে। রাকিবের আচরণ আসলে কাজের চাপে দুপুরে খাবার খেতে না পারে, কাজের চাপে। এটা কিন্তু নিদ্রা হবে না, এটা কিন্তু ক্ষুধা হবে। একটু মনে রাখিও, এটা কিন্তু ক্ষুধা হবে। আচ্ছা, গ ডাক্তার অ্যান্সার বলছে, ঠিকই আছে তো, এটা ঠিকই আছে তো। গ তো এখানে আর খ তো এখানে। এটা দেখো, এরকম ইন্টারেস্টিং একটা জিনিস যদি পরীক্ষার হলে হয়, একটু ভালোভাবে দেখিও। মানে ক্ষয়ের জায়গায় গ চলে গেছে। মানে আমরা জানি প্রথমটা ক হয়, পরেরটা খ হয়, আর তারপরটা গ হয়, কিন্তু এখানে যেহেতু গ দিয়ে বলছে ক্ষুধা, আর এখানে খ দিয়ে বলছে নিদ্রা। সুতরাং তোমাদের মনে রাখতে হবে, যেখানে গ দেয় সেখানে অ্যান্সার। সুতরাং গ যেহেতু এখানে পড়ে গেছে, সুতরাং আমরা তো বুঝতেছি সেটা হচ্ছে ক্ষুধা অ্যান্সার হবে, তাহলে ওটাই অ্যান্সার। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং, হাস না অনেকক্ষণ পরে। তাহলে হচ্ছে গ হবে। ওকে, হ্যাঁ তোমরা দেখতে পারছো, ভালো, বাহ, নাইস। তো আমি কিন্তু দেখি নাই ক খ কোথায় কোথায় খ আর গয়ের যে সিকোয়েন্স চেঞ্জ। এখন তারপরে দেখো, সাকিব যেহেতু বলছিল কি গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মনে রাখো গলা শুকিয়ে কাঠ, যেহেতু তার মানে গলা শুকিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনার লালান নিঃসরণ কমে যাবে। হচ্ছে যকৃত শর্করার প্রভাবটা এখানে থাকবে, নাকি হাইপোথ্যালামাসের প্রতিক্রিয়া হবে? এখানে আসলে আমাদের 1 আর 3 যকৃত শর্করার কোনো কিছু হবে না, গলার যেহেতু লালান নিঃসরণ কমে যাবে, এবং হচ্ছে হাইপোথ্যালামাসের প্রতিক্রিয়া হবে, একটা হাইপোথ্যালামাসের প্রতিক্রিয়া হবে গলা শুকিয়ে। যেমন আমার হাইপোথ্যালামাস লালা নিঃসরণ কমে যাবে, লালা নিঃসরণ তো কমে যাওয়ারই কথা, লালা নিঃসরণ তো কমে যাবে। ঠিক আছে, যকৃত শর্করার প্রভাবটা এখানে আমাদের খ খ হচ্ছে 1 আর 3, তো আমি বলছি শর্করা এটা তো হবে না, খ অ্যান্সার হবে। খ দেখছি এখানে কিন্তু গ আগে খ পড়ে, জিনিসটা একটু খেয়াল করিও, মানে কোনটা কোথায়, এটা পরীক্ষা হলে হবে না, এখন হচ্ছে এখানে হচ্ছে। এখন দেখো বলছে আমাদের পঞ্চম অধ্যায়ের, ওমা দেখাই বলছি তো, কথা হচ্ছে সার্ভে Q3R আসলে কি? সার্ভে Q3R হচ্ছে বলছে আমাদের স্মৃতি উন্নয়ন করার কৌশল একটা, নাকি শিক্ষণ, নাকি বিস্তৃতি? এটা আসলে স্মৃতি উন্নয়ন করার একটি কৌশল। সার্ভে Q3R একটা কৌশল, ঠিক আছে, স্মৃতি উন্নয়ন করার একটা কৌশল। আর এখানে বলছে আমাদের কোন ধরনের শিক্ষণে হঠাৎ করে সঠিক সমাধান উপস্থিত হয়, কোন ধরনের ক্ষেত্রে হঠাৎ করেই সঠিকটা আসে, এটা বলো। এটা অ্যান্সার বলা লাগতেছে না, তোমরাই বলো, এটা অ্যান্সারটা তোমরাই বলো। উনচল্লিশ দাগটা বলো, 39, 37, 38, 39টা বলো। বলো, কোন ধরনের শিক্ষণ হঠাৎ করে সঠিক সমাধান উপস্থিত হয়, মানে হঠাৎ করে সঠিকটা চলে আসবে। ওকে, বি বলছো, অনেকে ডি বলছো, খেয়াল করে আমরা দেখো, অন্তদৃষ্টিমূলক শিক্ষণ, সুপ্ত শিক্ষণে না, অন্তদৃষ্টিমূলক শিক্ষণ মানে হচ্ছে গভীরভাবে যখন কিছু দেখা হয় তখন হঠাৎ করে ছেড়ে চলে আসে, অন্তদৃষ্টিমূলক হবে, ঘ অ্যান্সার। এখন তারপরে দেখো, আসলে তারপর দেখাই দিচ্ছি আমি, রাস্তায় লাল বাতি দেখে চালক গাড়ি থামিয়ে দিল, এখানে শিক্ষণের কোন ধরনের, বলছে রাস্তায় লাল বাতি দেখে চালক হচ্ছে গাড়ি থামিয়ে দিল, এখানে শিক্ষণে কোন ধরনের প্রভাব পড়ছে? এখানে হচ্ছে শিক্ষণের নৈকট্য, নাকি প্রেষণ, নাকি অনুজ্ঞা, মানে হচ্ছে কাজের প্রতি হচ্ছে তোমার একটা ফিডব্যাক দিচ্ছে, রেসপন্সটা করছে, সুতরাং এখানে অনুজ্ঞা হওয়ার কথা। মানে কোন শর্তের প্রভাব রয়েছে? প্রভাব রয়েছে হচ্ছে অনুজ্ঞা শর্তের। এখানে রাকা বাংলা শেখার পরেই বিরতি না নিয়ে ইংরেজি বিষয় শিখলো, ফলে বাংলার কিছু অংশ ভুলে গেছে। এ মতবাদের নামটা আসলে কি? যে আগে যেটা শিখছে তারপরে বিরতি না নিয়ে পরে একটা শিখছে, এটা ইন্টারেস্টিং কোশ্চেন। এইটা একটু বলো যে 41 দাগটা কি হওয়ার কথা? 41 দাগ কি হওয়ার কথা? হে বলো, বৃত্তি বলছে না, 40 দাগ সি হওয়ার কথা তো, অনুজ্ঞা একটা। হ্যাঁ 41 দাগ আমাদের শেফা বলছে, 41 দাগ হচ্ছে ক বলছে, যে হচ্ছে পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা, নাকি অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয়, নাকি পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা, পূর্ব শিক্ষণ না অনুশিক্ষণ? এটা হবে আসলে
অনুশিক্ষণ, কারণ হচ্ছে আগে যেটা শিখছে পরবর্তীতে একটু কোনো গ্যাপ দেয় না, এই শিক্ষণটা হচ্ছে অনুশিক্ষণ। ওই আমরা দেখাচ্ছিলাম তোমাদেরকে, মানে একটা স্টেপ পরে মানে ক শিখছে পরে খটাকে রিপিট করছে, আবার কটাকে রিপিট না করে ডিরেক্টলি খ পড়ে গেছে, এরকম যদি আসে, এরকম অনেক আছে। অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয় এরকম কোশ্চেন ওটাতেও আছে, বাট এটা হচ্ছে আমাদের অনুশিক্ষণের কাজটা, কারণ হচ্ছে বিরতি না নিয়ে ডিরেক্ট চলে গেছে, এরকম হলে অনুশিক্ষণ। একদিন এক বখাটে ছেলে, এটা খেয়াল করো, একদিন এক বখাটে ছেলে ক্লাসের সবার সামনে দীপাকে চড় মারে, ঠাস করে এক বান্ধবীকে। দীপা ঘটনাটি ভুলে যেতে চায়, এখানে ভুলে যেতে চাওয়াটা কি, অনুশিক্ষণ, পূর্ব শিক্ষণ, নাকি অবদমন, নাকি হচ্ছে জাইগার্নিক প্রভাব? 42 দাগ। হ্যাঁ 41টা ঠিক আছে, 42টা বলো। 42 কি হবে? ও বিয়াল্লিশ দাগ সি বলছো তোমরা, 42 দাগ সি, অবদমন। ঠিক আছে, এরকম জিনিস যদি লাইফে যদি এমন কিছু ঘটে যেটা আমাদের ভুলে যাওয়া দরকার মানে খুব দ্রুতই, সেগুলোকে বলবো হচ্ছে অবদমন। ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে অবদমন। ভাষা সম্পর্কিত স্মৃতি, এইটা বলো, এটা আমি তো বলতেছি না। ভাষা সম্পর্কিত স্মৃতি পরিমাপ করা হয় কোনটা দ্বারা? ভাষা। দেখো এমসিকিউ কোন অধ্যায় থেকে ওটা যদি বলে এমসিকিউ এর ক্ষেত্রে, সিকিউ এর ক্ষেত্রে আমি বলছি প্রথম অধ্যায় থেকে তোমাদের একটা বা দুইটা আসতে পারে, 3 অধ্যায় থেকে ওইরকম একটা বা দুইটা আসতে পারে, বাট 4 এবং 5 দুইটা অধ্যায় আমার মনে হয় 3 থেকে 4টা কোশ্চেন আসবে, 4টা বা যেহেতু 8টা কোশ্চেন আসে ভাই, 8টা থেকে 5টা লিখতে হবে, সেহেতু তোমার 4 আর 5 একটু গুরুত্বপূর্ণ অধ্যায় মনে হয় আমার কোশ্চেন করার জন্য, যেটা আমি পড়াইছি প্রথমেই তোমাদের আজকে বিকালের ক্লাসে। আর হচ্ছে 6 অধ্যায় এরকম তোমার ওখানে একটা বা একটা আসতে পারে। তো হিসাব করে দেখা গেলে তোমার প্রত্যেকটা অধ্যায় থেকে যদি একটাও দেয় তাহলে কিন্তু 5টা চলে আসতেছে, আর বাকি একটা 3টা বাড়াতে পারে তোমার 4 অধ্যায় থেকে আর 5 অধ্যায় থেকে, আর অন্য কোনো একটা থেকে অধ্যায় থেকে আরেকটা দিবে। তুমি 4 এবং 5 সিকিউটা আমি যেহেতু পড়াইছিলাম আজকে, একটু ওইটা আবার রিভিশন দিও, আর এমসিকিউ তো করাই দিচ্ছি, তারপরেও সময় থাকবে তোমার একটু রিভিশন দিয়ে দিবা, মানে জাস্ট গাইডের বা বইয়ের এমসিকিউগুলো একটু দেখবা, ঠিক আছে। 43 হচ্ছে আমাদের গ হবে ভাই, গ হবে হচ্ছে পুনর্শিক্ষণ হবে, পুনর্শিক্ষণ। হ্যাঁ অনেকে অ্যান্সার হয়েছে দেখতেছি। এখন অর্থলোভের নিকট, অর্থলোভের নিকট অর্থ, এটা কোন ধরনের শিক্ষণ? এটা আসলে আমাদের বলবৃদ্ধি বলছে, এটা বলবৃদ্ধি নাকি প্রেষণা নাকি নৈকট্য? এটা হচ্ছে বলবৃদ্ধি। আমি জাস্ট ডিরেক্টলি চলে যাই ভাই, ক্লাসটা শেষ করি। স্মৃতিকে উন্নত করার কৌশল হচ্ছে কি? স্মৃতিকে যখন তুমি উন্নত করতে চাও, মানে আমাদের স্মৃতিতে ধরে রাখতে পারবো, স্মৃতি বিস্মৃতির যে পয়েন্টটা আছে, ওই স্মৃতিকে উন্নত করার ক্ষেত্রে আমাদের আসলে আবৃত্তি করে পড়া, নাকি না বুঝে মুখস্থ করা, নাকি গভীর মনোযোগ? এটা পাগলে পারবে, এটা আসলে মানে তোমাকে না বুঝে পড়া তো জীবনে মনে থাকবে না, যে জন্য তোমাকে আবৃত্তি করে পড়াটা বেটার, মানে সুন্দর করে বললে সব কিছু সুন্দরভাবে মনে থাকে। আর হচ্ছে আরেকটা বলতেছিলাম, সেটা হচ্ছে গভীর মনোযোগ দিলে, যখন তুমি না বুঝে মুখস্থ করবে তখন তোমার কখনোই মনে থাকবে না। সুতরাং 1 আর আমাদের 3 হবে, খ দাগ। এরপরে বলছে আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করতে চাইলে আমাদের আসলে আবৃত্তি করা আবেগজনিত। দেখো এই একই কোশ্চেন, বাট আমাদের অপশন কিন্তু ভিন্ন। একই কোশ্চেন দেখছো কিন্তু অপশন ভিন্ন কিন্তু, এবং এটা বোর্ড দেখো, বোর্ড 18তে যেটা আসছে, বোর্ড 19-এ একটু জাস্ট অপশন চেঞ্জ করে দিচ্ছে। মানে তোমাদের কিন্তু একটা ধারণা মাথায় রাখা দরকার যে প্রত্যেকটা বোর্ডে কিন্তু একই, প্রত্যেকটা বোর্ডে তোমার হচ্ছে একই কোশ্চেন হয়, মানে একটা কোশ্চেন করে প্রত্যেকটা বোর্ডে সেই কোশ্চেন মনোবিজ্ঞানের ক্ষেত্রে। সুতরাং দেখো একই কোশ্চেন 2 বোর্ডে কিন্তু আসছে, জাস্ট অপশন চেঞ্জ করে দিছে। এখন বলো এটা কি হবে? কি হবে এটা বলো, দ্রুত শেষ করব, যেহেতু তোমাদের মনোবিজ্ঞানের স্টুডেন্ট, তোমরাও কম আর সময়ও কম, তোমরাও একটু রিভিশন দিবা, সুতরাং আমি শেষ করে দিব। আমার টার্গেট 9টার মধ্যে ক্লোজ করা, তোমরা একটু দ্রুত রেসপন্স করো, 9টার মধ্যে শেষ করে দিব, যেহেতু আর একটা অধ্যায় আলোচনা আছে। আর জাস্ট লাস্টে একটু বল ভাই, সিকিউ এর ক্ষেত্রে এই টপিকটা পড়ো।
হ্যাঁ আমি বলছি দ্বিতীয় পত্রে আমরা তিনটা ক্লাস নিব, তো দ্বিতীয় পত্রে 3 দিনই ক্লাস নেব, কাল পরশু তারপরের দিন, মানে 31 তারিখ কালকে পরীক্ষা দিয়ে আসলে ক্লাস নিব, 1 তারিখ 2 তারিখ। সুতরাং ওই দ্বিতীয় পত্রের সমস্যাগুলো রাখবো না, বাট ফার্স্ট পেপারে একটু আমাদের সমস্যা হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা ফার্স্ট পেপারে আসলে সময় পাই নাই। তো আজকে পরিণতি পরীক্ষা দিচ্ছে, আজকেই তোমাদের হচ্ছে আমরা ক্লাস নিচ্ছি। এখন স্মৃতিশক্তিকে উন্নত করতে চাইলে প্রয়োজন কি আসলে আবৃত্তি করে পড়া, নাকি গভীর মনোযোগ, নাকি আবেগজনিত প্রতিরোধ? এখানে আবেগজনিত প্রতিরোধ আসলে আবেগজনিত কিন্তু প্রতিরোধ দরকার, ভালো কথা বলছে। তো এটা তো সবকটা আনসার হওয়ার কথা। 46 দেখ আবেগজনিত, মানে আবেগজনিত তোমার প্রতিরোধ থাকা লাগবে, আবেগ নিয়ন্ত্রণের কৌশল থাকা লাগবে, তো ওইটা থাকলে তুমি কিন্তু স্মৃতিশক্তি উন্নত করতে পারবা। সুতরাং একটা অ্যান্সার ঘর পসিবিলিটি বেশি ছিল, বাট এখানে আমাদের ঘ কেন দেয় নাই তোমরা একটু দেখবে। বইয়ের অ্যান্সার যেহেতু এটা, কিন্তু এটা অ্যান্সার কিন্তু ঘ হওয়ার কথা, কেননা আবেগজনিত প্রতিরোধ যদি থাকে তাহলে কিন্তু আমাদের ঘ অ্যান্সার হওয়ার কথা, যদি এটা অর্ডারটা ঠিক থাকে। তারপরে চলে যাই, এখানে বলতেছে হচ্ছে আমাদের হেনা নানার বাড়ি বেড়াতে এসে 10টি ফলের গাছ দেখেছিল। নানা ভাই তাকে ফলগুলোর নাম লিখতে বলায় সে 7টি সঠিক ও 2টি ভুল করেছিল এবং 1টি লিখতে পারে নাই। এটা কিন্তু ম্যাথ, এর অধ্যায়ে কিন্তু এটা ম্যাথ আছে, মানে কীভাবে বের করতে হবে এই ম্যাথগুলোর সূত্র না হলে তুমি বের করতে পারবে না। তো এই সূত্র অ্যাপ্লাই করে অ্যান্সার দেখা যাচ্ছে হচ্ছে 10, মানে সে হচ্ছে 30%। এটার পরিমাণে ম্যাপও আছে, মানে ম্যাথ আছে, এখানে কয়েকটা ম্যাথ আছে, মানে যে বের করতে গেলে অ্যারো থেকে মানে কতটা মনে আছে এবং হচ্ছে ভুলে যাওয়ার পরিমাণ, 100 দেওয়ার গুণ করতে পার্সেন্টেজ বের করতে গেলে, তো সব মিলিয়ে হচ্ছে আমার 30% আসতেছে, ঠিক আছে। 10টার মনে করো হচ্ছে 10টি ফলের মধ্যে 7টা সঠিক আছে, আবার 2টি ভুলে গেছে, তাহলে ওখান থেকে 2টা বাদ চলে গেছে, আবার একটা সে লিখতে পারে নাই। সব মিলে হচ্ছে এখানে সে লিখতে না পারার কারণে, তাহলে সব মিলে হিসেব করলে পার্সেন্টেজ দাঁড়াচ্ছে কত জানো, 30% এটা। দেন হচ্ছে হেনার পুনরুদ্বেগ সাফল্যের পরিমাণ, মানে হচ্ছে সে মানে যেহেতু ওই প্রথম থেকেই সাফল্য, মানে প্রথমে যেতে 10টা থেকে 7 লিখতে পারছে, সেই হিসেবে তার 70%টা কিন্তু সাফল্য আছে। আর হচ্ছে এখানে বলছে বিস্মৃতি, মানে খুব ইজিলি কিন্তু এই কোশ্চেন দুটা কিন্তু ইজি অ্যান্সার করা যায়, কারণ ও হচ্ছে ভাই যেহেতু 10টা দিতেছে তাহলে অ্যান্সার বের করা খুবই সহজ, কারণ ও 7টা পারছে, 7টা হচ্ছে পারার কারণে 70% এটা, আর 70% মানে এটা সাফল্যের পরিমাণ। তো সাফল্য নিয়ে কোশ্চেনটা কিন্তু আসছে এটাতে, যে সাফল্যের পরিমাণ, তাহলে 70%। কিন্তু এখানে মনে হচ্ছে যেহেতু মনে নাই, তাহলে বিস্মৃতি, স্মৃতি আর বিস্মৃতি, যেহেতু স্মৃতিতে থাকলে এই 70% এটাই স্মৃতি, আর বিস্মৃতি যেহেতু 30% মনে নাই এবং ভুল করতেছে, এটা হচ্ছে বিস্মৃতি, ভুলে যাওয়া এবং হচ্ছে ভুল করা, ভুলে যাওয়া। আর আমরা যদি বলি ভুল করা, ভুলে যাওয়া প্লাস ভুল করাকে আমরা কি বলবো, এইটা মিলাই হচ্ছে, এটার সমষ্টি হচ্ছে আমাদের বিস্মৃতি, ঠিক আছে, এটা হচ্ছে বিস্মৃতি। এই ম্যাথটা সহজ, এটাতে কঠিন কিছু আসে নাই, যেহেতু 10%, 10টার মধ্যে বলছে, সেই হিসেবে এটা কিন্তু সহজ। হ্যাঁ, এখন তারপরে আসি, আমাদের একটা উদ্দীপক দিচ্ছে, এই উদ্দীপকটা বলছে নির্ভুল মাইনাস ভুল ভাগ মোট সংখ্যা ইন্টু 100। দেখছো, এটা কিন্তু আমরা একটু আগে দেখতেছিলাম, মানে এরকম টাইপের কোশ্চেন। তো এটা এরকম কোশ্চেন আমরা মানে অ্যান্সার কি হচ্ছে, এটা প্রত্যাভিক্ষার এটা পরিমাপের সূত্র। প্রত্যাভিক্ষা পরিমাপের সূত্রটা কি, আমাদের নির্ভুল মাইনাস, নির্ভুল থেকে আসলে ভুলটা আমি হচ্ছে বাদ দিব এবং সাথে ভাগ করবো হচ্ছে মোট সংখ্যা, মানে হচ্ছে আমরা এটা উপর নিচ করবো আর কি। মনে করো আমি হচ্ছে এটা দিয়ে বিয়োগ করবো এবং ভাগ দিয়ে আমরা এটা মোট সংখ্যাটা এখানে মোটটা লিখবো, আর মোট লিখে এখানে হচ্ছে গুণ দিয়ে হচ্ছে 100টা লিখবো। তো এটা হচ্ছে আমাদের প্রত্যাভিক্ষার বের করার সূত্র, ঠিক আছে, প্রত্যাভিক্ষা বের করার একটা সূত্র এটা। আমরা 20 মিনিটের মধ্যে শেষ করবো, আর বেশি সময় নাই, রিল্যাক্স স্যার। এখন দেখো উক্ত পরিমাণের বৈশিষ্ট্য কি, এই যে প্রত্যাভিক্ষা আমরা পরিমাপ করতেছি, পরিমাপের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের অনেকগুলো বিষয় একসাথে উপস্থাপন করা যায়, আমাদের বলছে অনেকগুলো বিষয় একসাথে উপস্থাপন করা যাচ্ছে, পূর্বে শিক্ষা করা বিষয় শনাক্ত করা যায়, আন্দাজ বা অনুমানের সাহায্যে শুদ্ধ উত্তর দিতে পারা যায়, মানে প্রত্যেকটা আমাদের সঠিক, যেহেতু এখানে প্রত্যেকটা বিষয় করা যায়, সুতরাং অ্যান্সার কিন্তু ঘ হচ্ছে এটা। এখন তারপরটা আসি, এটার অ্যান্সার তোমরা দিবা, সেটা হচ্ছে মাহাদি তার মায়ের সাথে চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে বেশ কয়েকটি নতুন জন্তুর নাম জেনেছে, মানে এক জায়গায় ঘুরতে গেছিল, তো ওখানে গিয়ে অনেকগুলো জন্তুর নাম সে শিখেছে, ঠিক আছে। হ্যাঁ আমি ফার্স্টে যাচ্ছি। তো বলছে এখানে বেশ কয়েকটি নতুন জন্তুর নাম জেনেছে। তো অন্যদিকে শিবলি তার বাবার মতো ফুটবল খেলা দেখতে বেশ পছন্দ করে, মানে এখানে দুইজনের ব্যক্তির কথা বলছে, একজন হচ্ছে তার জন্তুর নাম জেনেছে চিড়িয়াখানায় গিয়ে, আর একজন হচ্ছে তার বাবার মতো ফুটবল খেলা দেখতে খুব পছন্দ করে, একজন হচ্ছে একটা পছন্দের বিষয় বলছে। এখানে মাহাদির কথা হচ্ছে যে বুদ্ধিবৃত্তির শিক্ষণে কোন ধরনের লক্ষণীয় বিষয়, এটা হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ নাকি সুপ্ত শিক্ষণ নাকি অন্তর্দৃষ্টি শিক্ষণ, এটা বলো তো। এটা অ্যান্সারটা একটু দেখি, 51 দাগে অ্যান্সারটা, 51 দাগের মধ্যে আরিফও বলছে
গ আচ্ছা, এখানে তো অনেক বলছে ক, এখানে প্রাসঙ্গিক শিক্ষণ, কারণ হচ্ছে এটা প্রাসঙ্গিক বিষয়, মানে গেছে যেখানে সেই জিনিস শিখতে বলছে, মানে তোমাকে মনে করো চিড়িয়াখানায় নিয়ে গিয়ে বলতেছে না হচ্ছে এখানে হচ্ছে এই নদীতে, মানে চিড়িয়াখানা নিয়ে গেছে মানে চিড়িয়াখানার বিষয়ে করবে। তোমাকে মনে করো স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে বলবে না যে এখানে কয়টা, স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে যদি বলে তোমাকে যদি এখানে কয়টা জন্তু আছে এরকম কিন্তু বলবে না, মানে তোমার চিড়িয়াখানায় গিয়ে চিড়িয়াখানা রিলেটেড কোশ্চেন, তার মানে তোমার প্রাসঙ্গিক, ঠিক আছে, রিলিভেন্ট টপিক ছিল। এখন যেহেতু শিবলির কথা বলছে, ওর বাবা ফুটবল খেলা দেখতে পছন্দ করে বাবার মতোই, তা সেহেতু এই কোশ্চেনের ক্ষেত্রে কী হবে, শিবলির ক্ষেত্রে হচ্ছে আমাদের বলছে সে অনুকরণ প্রিয়। হ্যাঁ এটা ঠিক আছে, কোনো পরিকল্পনা ছাড়া আচরণ করছে, মডেলের আচরণকে নিজের মনে করে, মডেলের আচরণকে আসলে সে নিজের মনে করছে। মডেল মানে পিতা, ওর কাছে মডেল, মানে পিতা হচ্ছে অনুকরণ প্রিয় একটা মডেল। আমরা দেখাইছিলাম আজকের ক্লাসে, এটা পঞ্চম অধ্যায়ের ক্লাসে, যে সে হচ্ছে অনুকরণ প্রিয়, ঠিক আছে, সে অনুকরণ প্রিয়, কোনো পরিকল্পনা ছাড়াই সে আচরণ করছে। পরিকল্পনা ছাড়া আসলে আচরণ কেউ করে না, এটা হচ্ছে ভুল কথাবার্তা। এবং হচ্ছে আমাদের কি হবে এখানে, তার মডেলের আচরণ, পিতা যেহেতু তার মডেল, সুতরাং অ্যান্সার 1 আর 3 হবে। এখন আমরা লাস্ট অধ্যায় আছি, এই লাস্ট অধ্যায় করলে আজকের মতো বিদায়, এবং তোমাদেরকে আমি নিজেও বিদায় দিব। খেয়াল করো এই 25 দাগ, ওকে। তাহলে এখানে দেখো, অর্ধ বালতি পানিতে একটি সোজা লাঠি রাখা হলে একে বাঁকা দেখা যায়, মানে তুমি অর্ধ বালতি যদি সোজাও রাখো তাহলে এটাকে বাঁকা দেখাবে, যেহেতু পানিটা অর্ধেক। তো এটি কোন ধরনের অধ্যাস, এটি কোন ধরনের, এটি জ্যামিতিক নাকি গতি নাকি চান্দ্র নাকি প্রাকৃতিক, বলো তো এটা 25 দেখ কি হবে, দ্রুত বলবা তোমরা একটু। 25 বলছো তোমরা ডি, ওকে, দুইজন ডি বলছো, তাহলে আমার আলাদা দেখার দরকার নেই। 25 ডি প্রাকৃতিক, কারণ এটা প্রাকৃতিকভাবে ঘটে ভাই। আমরা একটা বালতিতে রাখলে, সোজা করে রাখলে সেটা অর্ধেক রাখলে, অর্ধেকের মধ্যে সোজা রাখলে সে বেকায় দেখাবে, যেহেতু পানিটা ফুল না, সুতরাং প্রতিবিম্বটা ঠিকঠাকভাবে হবে না। এখন এই কোশ্চেনটা খেয়াল করো, আমাদের একটা উদ্দীপক, চিত্র দ্বারা আমাদের উদ্দীপকের উপাদান নির্দেশ করে। এই যে একটা চিত্র দেখো, 0 0 0 0, তারপরে x x x, মানে ক্রস ক্রস, তারপরে আবার 0, তারপর হচ্ছে ক্রস ক্রস, মানে দুইটা লাইন। এই চিত্র দ্বারা প্রত্যক্ষণের কোন উদ্দীপক উপাদান নির্দেশ করে? এটা হচ্ছে প্রতিসাম্য নাকি সাধারণ ধর্ম নাকি ফাঁক পূরণ নাকি সাদৃশ্য, বলো তো এটা কি হবে? 26 দাগ, দেখো এই যে চিত্র দ্বারা প্রত্যক্ষণে কোন উদ্দীপক, 26 দাগ বলছো ডি, আচ্ছা, নাকি 27 দাগের 25 দাগের কথা বলতেছো? 26 দাগের কথা, 26 দাগ আরিফুল বলছে ডি, ডি হতে পারে। আচ্ছা, ডি হওয়ার পসিবিলিটি তোমরা আর কে বলো দেখি। আচ্ছা, দুইজনের অ্যান্সার, তিনজনের, তাহলে দেখি এটা ডি হবে, কারণ ভাই দেখো এটাকেই এটাকে পুরো কপি হয়েছে, এটা পুরো কপি হয়েছে। এরকম কপি করা জিনিস মানে কি, সাদৃশ্য আছে, মিল আছে, তো এটার কারণ তো মানে অমিল বা বৈসাদৃশ্য ছিল না, সুতরাং এই ফাঁক পূরণ, সাধারণ ধর্ম, প্রতিসাম্য কিছু হচ্ছে না। তোমাদের অনেকে মনে হবে এটা প্রতিসাম্য, বাট প্রতিসাম্য না, এটা হচ্ছে সাদৃশ্য। তারপরে মানসিক রোগীদের ক্ষেত্রে কোনটি ঘটে? তারা অলিক প্রত্যক্ষণ করে নাকি জ্যামিতিক অধ্যাস নাকি হচ্ছে চান্দ্র অধ্যাস নাকি গতি অধ্যাস? এই কোশ্চেনটা যে অধ্যায় পড়ছো সে পারবা না, হলে পারবাই না, কারণ এটা কোনো তুমি বুদ্ধি খাটাই অ্যান্সার করার মতো কোনো কোশ্চেন নেই অধ্যায়টা। মনোবিজ্ঞান ভাই পড়তে হবে, তুমি হচ্ছে মানে আইকিউ খাটাই অ্যান্সার করার মতো কিছু নেই এখানে। সাতাশ দাগটা কি হবে? আরিফুল বলছে এ, আচ্ছা, অলিক প্রত্যক্ষণ, জ্যামিতিক অধ্যাস, চান্দ্র, গতি, এ বলতো। ওকে, দেখো আমাদের এটা অলিক হবে, মানে ওরা হচ্ছে অলিক ঘটে, ওরা হচ্ছে অলিক প্রত্যক্ষণ ঘটে। মানসিক রোগীদের ক্ষেত্রে অলিক প্রত্যক্ষণটা ঘটে, মানসিক রোগী অলিক প্রত্যক্ষণ, মনে রাখবে এটা। এখন হচ্ছে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপক ক্ষেত্রে আমরা দেখবো যে সাফারি পার্কে পিকনিকে গিয়ে হাসান অনেকগুলো বানরের সাথে একটি গরিলা দেখতে পায়, মানে ও হচ্ছে বানরদের মধ্যে একটা গরিলা দেখতে পাইছে হাসান, তো সে গরিলার ছবি তুললো। উদ্দীপকে বর্ণিত হাসানের ক্ষেত্রে মনোযোগের কোন শর্তটি বিদ্যমান? মানে অধ্যায়টা কিন্তু ইন্টারেস্টিং ছিল, মনোযোগের বিষয়টি সে আসতেছে অনেক বেশি, এবং কোনটা প্রত্যক্ষণ বা অধ্যাস করছে সেই জিনিসগুলা। তো এখানে বলছে সাফারি পার্কে গিয়ে সে আসলে যেহেতু বানরের ছবি তুলছিল, গরিলার ছবি তুললো, কিন্তু বানরের ছবি তোলা কিন্তু কোনো কথা আসে নাই। তো এইটার প্রত্যক্ষণটা বা মনোযোগের কোন শর্তটি পালন করছে? মনোযোগের কিন্তু অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে হচ্ছে বলছে গতিশীলতা,
তীব্রতা নাকি পুনরাবৃত্তি নাকি আকার? 28 দাগ কি হবে? সমাজ বিজ্ঞান ক্লাস সমাজ বিজ্ঞান পরীক্ষার আগে হবে, ঠিক আছে? তোমাদের রাসেল ভাই তো নিবে সমাজ বিজ্ঞান ক্লাস সমাজ বিজ্ঞান পরীক্ষার আগে হবে। প্রত্যেকটা মানে যদি ছুটি থাকে তাহলে 2 দিন নেবে। দেখো যেমন তোমাদের মনোবিজ্ঞানে একদিনই ছুটি নাই, মানে আজ ছুটিই নাই, আজকে পরীক্ষা দিচ্ছে, কালকেই মনোবিজ্ঞান পরীক্ষা। সেই হিসেবে কি করতে হলো, সেই হিসেবে আসলে আমাদের কিন্তু আজকে শেষ করতে হয়েছে। বাট মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার আগে যেহেতু ছুটি আছে 2 দিন, তো আমি কিন্তু 3 দিনই ক্লাস নিব, যেহেতু কালকে পরীক্ষা দিয়ে আসবো। ক্লাস এরকম ছুটি থাকলে ক্লাস বেশি থাকে, আর ছুটি না থাকলে তোমাদের কিন্তু কম ক্লাসে শেষ করতে হয়। তোমাদেরও কষ্ট, আমাদেরও যেহেতু পড়াতে হয় আমাদেরও কষ্ট। ওকে, 28 দাগ বলছে হচ্ছে ঘ হবে, কারণ আকার, সে হচ্ছে আকারের মনোযোগ দিচ্ছে, আকারের দিকে, আকারের দিকে মনোযোগ দিচ্ছে। ওকে, এখন বলো এই যে নিচে কোন ধরনের অধ্যাস, এই যে একটা তীর এইটা আর একটা ছোটোর বিষয় করছে, এখানে জ্যামিতিক, গতি, চান্দ্র নাকি প্রাকৃতিক? আমি একটু ফার্স্ট যাই, এটা হচ্ছে জ্যামিতিক হবে, এটা হচ্ছে জ্যামিতিক। এই যে অধ্যাসটা হয়েছে এটা হচ্ছে জ্যামিতিক, ঠিক আছে? এটা হচ্ছে অধ্যাস হবে। ওকে, সংবেদন হলো কি? সংবেদন হলো আমাদের, এটার অ্যান্সারটা বলো যে 30 দাগ। সংবেদন হলো একটা কি? উদ্দীপকের প্রতি প্রাথমিক সাড়া, একটি অসংগঠিত প্রক্রিয়া, এটি অর্থপূর্ণ ঘটনা। যেহেতু মানে দেখো এখানে অসংগঠিত, সংবেদন হচ্ছে এটি অর্থপূর্ণ ঘটনা। সংবেদন তাহলে অর্থপূর্ণ হওয়ার কথা ছিল। এটা কি ক ঠিক আছে নাকি বলো তো খ হবে? এটা তোমরা বলো, এটা ক ঠিক আছে নাকি খ হবে? তোমাদের কি মনে হয়? ত্রিশ দাগ। আচ্ছা, 30-এর পরে তোমরা 31টা বলে ফেলো। 31টা হচ্ছে 30 দাগের পরে 31 বলছে, কয়েকদিন আগে সীমার ঘনিষ্ঠ বান্ধবী যে আসলে রিমা মারা যায়, তো সীমা এখনো মাঝে মাঝে রিমার ডাক শুনতে পাই। বিষয়টা দেখছো, মানে সীমা মারা গেছে, রিমা মারা গেছে, বাট সীমা তার বান্ধবী সে এখনো রিমার ডাক শুনতে পাচ্ছে। তো এটা আসলে কোনটার ক্ষেত্রে ঘটছে? এটা অধ্যাস নাকি হচ্ছে অলিক প্রতক্ষণ, নাকি হচ্ছে সংবেদন নাকি প্রতক্ষণ? এটা বলো। আর হচ্ছে 30 দাগটা দেখতে চাচ্ছি। 30 দাগ আসলে কই হবে? 30 দাগ ক হওয়ারই কথা, আসলে খ বলছো। 30 দাগ আসলে এই অসংগঠিত, এদের সংগঠিত হলে আসলে তখন আমরা 3টাই দিতাম, বাট এটা হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে এটা খ হওয়ার পসিবিলিটি বেশি। অসংগঠিত না ভাই, এটা হচ্ছে খ হবে, এটা অ্যান্সার। এখন বলো এইটা, অনেকদিন ধরে তো বান্ধবী রিমা আসলে মারা গেছে, তো সীমা আসলে এই যে প্রতক্ষণটা ঘটছে, এটা কোন ধরনের প্রতক্ষণ? অলিক প্রতক্ষণ। ওকে ওকে, তাহলে এটা অলিক প্রতক্ষণ, ঠিক আছে? এটা অলিক প্রতক্ষণ। এখন সীমার ক্ষেত্রে সংঘটিত ঘটনার বৈশিষ্ট্যগুলো কী? সীমার ক্ষেত্রে যেগুলো ঘটতেছে, তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এক্ষেত্রে প্রকৃতপক্ষে আসলে কি হচ্ছে, এক্ষেত্রে প্রকৃতপক্ষে কোনো উদ্দীপক থাকে না। এটি সাধারণ একটি অস্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে ঘটে, তরুণদের ক্ষেত্রে ঘটে। এটা অ্যান্সার কী হবে? এটা হচ্ছে ক অ্যান্সার হবে, কারণ হচ্ছে এটা তরুণদের ক্ষেত্রে ঘটে এমনটা না, এটা সবার ক্ষেত্রেই ঘটে। কারণ একটা মানুষ মনে করো তোমার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, তো হঠাৎ করে মানুষটা মারা গেলে তুমি কিন্তু তার স্বপ্ন দেখবে, অনেক মনে হবে তোমাকে ডাকতেছে, ঠিক আছে? মনে হবে তোমাকে হচ্ছে ডাকতেছে। সুতরাং এটা হচ্ছে সবার ক্ষেত্রে ঘটার কারণে 1 আর 2 অ্যান্সার। এরপর হচ্ছে দেখো, এটাকে বলছে হিমেল তার বাবার সাথে কক্সবাজার বেড়াতে গেল, তো সমুদ্র সৈকতে ভ্রমণের সময় হঠাৎ একটি দড়ি দেখে তার ভয়ে সাপ মনে হলো, সাপ বলে চিৎকার করছে। মানে একজন বেড়াতে গিয়ে রাস্তায় মনে করো দড়ি দেখে ও ভাবছে সাপ। তো এই সাপ ভাবার কারণে এখানে কি হবে, যে উদ্দীপকে হিমেলের যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এটা কি অলিক প্রতক্ষণ নাকি মনোযোগ নাকি অধ্যাস নাকি সংবেদন? এই কোশ্চেন অ্যান্সার দিতে পারলে তুমি এই অধ্যায়টা তোমার মাথায় ঠিকঠাক আছে মনে করবো। অধ্যাসটা কি, অলিক প্রতক্ষণটা কি, মনোযোগটা কি, সংবেদনটা কি? বলো। 33 সি হবে। আচ্ছা, অধ্যাস। ইয়েস স্যার, অধ্যাস হবে। কারণ হচ্ছে এটা মানে এরকম জিনিস যে ভুল করে কিছু ফেলায়, আমাদের যুক্তিবিদ ভাষায় এটাকে বলি কাকতালীয়, আর এটাকে বলবো হচ্ছে অধ্যাস, ঠিক আছে? এখন হিমেলের যে প্রতিক্রিয়াটা হয়েছে, এই প্রতিক্রিয়াটা কি? এরকম প্রতিক্রিয়াটা কিন্তু কোশ্চেন আসছে, এটা জিনিসটা মনে রাখবা।
সৃজনশীলে আসবে কিন্তু। বাস্তব উদ্দীপকের ভুল ব্যাখ্যার ফলে সৃষ্টি হয়, সব মানুষের বেলায় ঘটতে পারে, অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ঘটে। আসলে এটা সব ব্যক্তির ক্ষেত্রে ঘটে, অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ঘটে এমনটা না। যেহেতু সব ব্যক্তির ক্ষেত্রে ঘটে, তুমি যখন এটা অ্যান্সারে আনবা তুমি এটা অ্যান্সারে আনতে পারবে না। তাই অ্যান্সার হচ্ছে সব কয়টা হবে না, কিন্তু 1 আর 2 হবে। ক হবে, ক। ঠিক আছে, এটা অ্যান্সার ক হবে, কারণ হচ্ছে সবার ক্ষেত্রে ঘটে, এটা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ঘটে এমনটা না। দেন আমরা এখানে একটা উদ্দীপক দেখতেছি, এই উদ্দীপকের প্রেক্ষিতে অ্যান্সারটা করো। 35 দাগ। পঁয়ত্রিশ দাগ কি হবে বলো? ওকে, পঁয়ত্রিশ দাগ আমাদের বলছে সংবেদন। আচ্ছা, বাকিটা? আচ্ছা হ্যাঁ, এটা সংবেদন হবে, কারণ হচ্ছে প্রতিক্রিয়া দেখাইছে, প্রতিক্রিয়া মানে সংবেদনের টপিক আসতেছে। ঠিক আছে, দেন রিয়ার, রিয়ার রাস্তা ভালো হচ্ছিল তো, রিয়ার হচ্ছে এখানে পায়ে একটি পেরেক ঢুকেছে। তো রিয়ার প্রতিক্রিয়াটা কি? নির্বাচনমুখিতা, সংগঠন, নাকি স্থানীয় প্রতিক্রিয়া? নির্বাচনমুখিতা। তাহলে হচ্ছে এটা হবে কি, এটা নির্বাচনমুখিতা এবং হচ্ছে সংগঠন, স্থানীয় প্রতিক্রিয়া না, এটা হচ্ছে নির্বাচনমুখিতা আর হচ্ছে সংগঠন, নির্বাচনমুখিতা এবং হচ্ছে সংগঠন। ঠিক আছে, 36 দাগ। তারপরে আমাদের হচ্ছে আপাতত অধ্যায়টা আমি এমসিকিউ যা দেখাতে চাইছিলাম শেষ। এখন তোমাদের বলি ভাই, তোমরা হচ্ছে মানে কোন অধ্যায় অধ্যায় বলতেছিলে টপিকগুলো একটু খেয়াল করো। আবেগ হচ্ছে আমি মোর উপর র দিয়ে ফেলছি। খেয়াল করো, আমাদের হচ্ছে আমি বলছি এই দুটো অধ্যায় হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায়, যেহেতু যেগুলো অধ্যায় রাখছে। তারপরে এইটা হচ্ছে কঠিন একটা অধ্যায়, এটা কঠিন। ঠিক আছে, এটা হচ্ছে কঠিন একটা অধ্যায়, 3 অধ্যায়টা, কারণ এই অধ্যায়ের তুমি এমসিকিউ সিকিউগুলো একটু কঠিনই পড়ে। তুমি চেষ্টা করতে পারো হচ্ছে যদি সিকিউ লেখো তাহলে এই অধ্যায় সিকিউ লিখতে পারো। সিকিউ এর ক্ষেত্রে তুমি হচ্ছে এই প্রথম অধ্যায়ের একটু মাথায় রাখবা, সাথে হচ্ছে এই 4 এবং 5 মাথায় রাখবা। 4 এবং 5 দেখো এখানে শিক্ষণগুলো একটু ভালো করে দেখবা, যে শিক্ষণগুলো আছে, শিক্ষণ। ঠিক আছে, এই শিক্ষণ টপিক থেকে আসবে, মানে যত পরীক্ষণগুলো আছে এই পরীক্ষণগুলো তোমার বেশি জরুরি। মানে কোনো একটা শিম্পাঞ্জির উপর পরীক্ষণ করছে, মানে কোনো স্ক্যানারের পরীক্ষণ বা থর্নডাইকের পরীক্ষণ, এগুলোর পরীক্ষণগুলো একটু খেয়াল করবা, বা প্যাভলভের পরীক্ষণগুলো একটু খেয়াল করবা। আর হচ্ছে এখানে তোমার জৈবিক প্রেষণা ও সামাজিক, এটা একটু খেয়াল করবা। আর হচ্ছে তোমাকে খেয়াল করতে বলছি কোনটা, যে প্রেষণা চক্র। এর বাইরে কোশ্চেন আসে না এখান থেকে, এই অধ্যায় থেকে এর বাইরে কোশ্চেন আসে না। দেখো 2টা কোশ্চেন দিতে পারে, তখন তুমি এই 2টা টপিক ভালো করে দেখিও। ঠিক আছে, এই যে আমরা বললাম হচ্ছে এইটা আর হচ্ছে প্রেষণা চক্র। ঠিক আছে, আর এখানে বললাম শিক্ষণটা ভালো করে, মানে শিক্ষণ মানে তো পরীক্ষণগুলো দেখবা। ঠিক আছে,
এখন হচ্ছে তো 3 অধ্যায় যদি বলি ভাই 3 অধ্যায়টা একটু কিন্তু কঠিন অধ্যায়, তো 3 অধ্যায়টা তোমার হচ্ছে এমসিকিউর জন্য ভালো করে দেখো তুমি। এটা সিকিউটা আমার মনে হয় কম দেখলে হবে, বা কম দেখিও, শেষ সময় একটু সিকিউটা কম দেখিও, বাট যার কাছে যা আছে একটু দেখিও। বাট এই অধ্যায়টা এর সিকিউর জন্য দেখবা ভালো করে। এবং সিকিউর জন্য পড়ো, কিন্তু এখানে হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমরা হচ্ছে একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা সিকিউর জন্য তো পড়বা, বাট তোমার হচ্ছে মনে করো মনোবিজ্ঞানে যেটা আছে না, মনোবিজ্ঞানের বিকাশ, তারপর হচ্ছে একটার সাথে একটা সম্পর্ক, মানে মনোবিজ্ঞানের সাথে অন্য অন্য বিষয়গুলোর সম্পর্ক, এগুলো একটু খেয়াল করিও। প্লাস এখানে ধারণাও আছে, এই ধারণাগুলো দেখিও। এই ধরনের টপিক থেকে এখানে বেশি কোশ্চেন আসছে, ঠিক আছে। আর হচ্ছে ষষ্ঠ অধ্যায়ও তুমি হচ্ছে যে মানে সংবেদন টপিকগুলো ভালো করে দেখিও, সংবেদন নিয়ে যত কোশ্চেন আসে। আর প্লাস হচ্ছে এইরকম যেটা হচ্ছিল আমরা দেখতেছিলাম একটু আগে, মানে হচ্ছে অধ্যাস, এই অধ্যাসের টপিকগুলো, মানে কোন অধ্যাস হচ্ছে বা কোন ভুলটা হচ্ছিল, এই টপিকগুলো দেখিও, ঠিক আছে। এইগুলো একটু খেয়াল করলে হয়ে যাবে। তুমি যে সিকিউ হচ্ছে 6 অধ্যায়টা দেখিও, এটা দেখো ভালো করে, এই 6 অধ্যায়ের এই সিকিউটা খেয়াল করো 6 অধ্যায়ের, প্লাস এখানে এই সিকিউটা খেয়াল করো, এটার সিকিউ। দেন হচ্ছে বললাম 4 আর 5 খুবই সহজ ভাই, 4 আর 5 এর যে শিক্ষণ পরীক্ষণগুলো, যে কোনো একটা মানে স্কলারের বা একটা মনোবিজ্ঞানের যে পরীক্ষণটা দেখাবে, ওই পরীক্ষণটা তোমাকে হচ্ছে বিবৃত করতে হবে। এইগুলো খেয়াল করলে কিন্তু আশা করি তুমি খারাপ করবে এমনটা না, ভালো হয়ে যাবে। আর যেহেতু 25 মিনিট স্যারের কাছে আসেই, তুমি এমসিকিউটা ভালো করে ফোকাস করবে। এমসিকিউ মনে করি 3 অধ্যায় এমসিকিউ কিন্তু কঠিন হবে, কঠিন। এটা সিকিউ কঠিন, এটা এমসিকিউ কঠিন ভাই, এটা এমসিকিউ কঠিন এই অধ্যায়ের। এই জন্য তুমি হচ্ছে এই অধ্যায়ের জন্য একটু ভালো করে এমসিকিউ সিকিউটা খেয়াল করে, যদি এমসিকিউ বললাম এই অধ্যায় থেকে না দেওয়াই বেটার, তোমার মানে একটু কঠিন আছে, তাহলে তুমি হচ্ছে 4 আর 5 ভালো করে দিও, এবং 1 অধ্যায়, এই 3টা অধ্যায় যদি একটু ভালো করে পড়ো কেউ, তাহলে 4টা কোশ্চেন ইজিলি 4টা থেকে 5টা কোশ্চেন কমন পাবো তুমি। যে 1, 4 আর 5, 1, 4, 5 পড়লে তুমি 5টা কোশ্চেন কমন পাবা, ইয়েস অবশ্যই পাবা। আর তুমি 3 এবং 6 থেকে তুমি 3টা কোশ্চেন পাইলা, বাট তুমি ওই 5টা লিখলা, ঠিক আছে। বাট এই 5টাকেও মিস করবে না, 4, 5 আর হচ্ছে 1 অধ্যায়ের কোশ্চেনগুলো। ঠিক আছে, তাহলে এইগুলো একটু খেয়াল করিও। আর হচ্ছে আর তো আমরা কালকেই ক্লাস নিব, আমরা হচ্ছে কিন্তু বলছি দ্বিতীয় পত্রের জন্য, দ্বিতীয় পত্র কিন্তু আগেই বলে দিই, দ্বিতীয় পত্র ভাই কালকেই ক্লাস নিব। দ্বিতীয় পত্র হচ্ছে প্রতিদিন ক্লাস, তোমাদের রুটিন তো পাইছো পরীক্ষার, যে 31 তারিখে ক্লাস নিব, 7:30-এ প্রতিদিন 7:30-এ, তারপর হচ্ছে 1 তারিখেও ক্লাস নিব 7:30-এ, এবং হচ্ছে তোমাদের 2 তারিখেও ক্লাস নিব 7:30-এ। প্রতিদিন 7:30-এ ক্লাস থাকবে, এবং ওই দিন ক্লাস সেকেন্ড পেপারের ক্লাসটা আগে মানে পরীক্ষাগুলো সবাই ভালো হবে, সেকেন্ড পেপারের পরীক্ষাগুলো ভালো হবে, কারণ হচ্ছে ওই দিন আমরা সেকেন্ড পেপারে অনেকগুলো ক্লাস নিব। সেকেন্ড পেপারে এই 3 দিন ক্লাস নিলে মনে করো 3 দিন যদি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা করে ক্লাস নিই, এনাফ। আমি অধ্যায়গুলো সবগুলো ডিটেলসে পড়াবো, যে অধ্যায়গুলো আছে সেকেন্ড পেপারে প্রত্যেকটা অধ্যায় ডিটেলসে পড়াবো, তাহলে আই গেস সবার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং দোয়া করি কালকের পরীক্ষাটা তোমরা হচ্ছে পিডিএফ দিয়ে দেবো, আজ ক্লাস শেষেই পিডিএফ দিয়ে দেবো। আর দয়া করে পরীক্ষাটা কালকে ভালো করে দাও, দোয়া করি যে পরীক্ষাটা ভালো হোক ফার্স্ট পেপারে। যেহেতু সময় কম পাইছি, আমিও সময় বেশি দিতে পারি নাই, কারণ সময়ও কম। আসলে তোমরা পরীক্ষা দিয়ে আসছো পৌরনীতি, এখন কখন ক্লাস নিতাম, যার কারণে তোমরা হচ্ছে ভালো করে পড়ো পরীক্ষাটা। এখন লাস্ট সময় একটু ভালো করে রিভিশন দিয়ে ফেলো, রিভিশনটা দিয়ে ফেলে পরীক্ষাগুলো। হ্যাঁ, শাখা বলতে লতিফা, এখানে দেখো শাখা বলতে তুমি হচ্ছে এখানে তোমার সবগুলোই গুরুত্বপূর্ণ। শাখা বলতে মনে করো তোমার তথ্য প্রযুক্তি আসতে পারে, সমাজবিজ্ঞান আসতে পারে, ইতিহাস আসতে পারে, সব কটাই আছে। তুমি সিকিউ কয়েকটা দেখো না, কয়েকটা সিকিউ দেখো, যে বোর্ড কোশ্চেন কয়েকটা 3-4টা দেখো। তুমি প্রত্যেকটা অধ্যায় তোমরা মানে বোর্ড কোশ্চেন দেখো। তোমরা যদি প্রত্যেকটা অধ্যায়ের যে বোর্ড কোশ্চেনগুলো দেখো, জাস্ট 3-4টা করে বোর্ড কোশ্চেন পড়ে যাও না, প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটা অধ্যায়ের বোর্ড কোশ্চেন দেখো। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে সিকিউটা তো সমস্যা হবে না। আর আমি তো বললামই কোন অধ্যায় দেখবা, সেটা হচ্ছে 1, 4, 5, এই 3টা দেখলেও যার একদম সমস্যা তার এই সিকিউ সমাধান হয়ে যাবে। সাথে 6ও এক্সট্রা অ্যাড করে দেখিও, তাহলে তো সমস্যা থাকতেছে না, ঠিক আছে। তো সবার প্রতি অনেক অনেক দোয়া।
যশোর বোর্ড, হ্যাঁ হাসিব তুমি যশোর বোর্ডের মানুষ খুঁজতেছো? যশোর বোর্ড আমি নিজেই। আমি তো তোমাদের সাথে ক্লাস করছি তাই না? এতক্ষণ আমি ক্লাস করলাম না। ওকে, তাহলে হচ্ছে ভালো করে কাল ক্লাসটা দাও, আর কালকে পরীক্ষাটা দাও। কালকে পরীক্ষাটা ভালো করে দিয়ে এলেই তোমাদের সাথে আমার হচ্ছে 7:30 আবার দেখা হবে। তো সবার প্রতি অনেক অনেক দোয়া, পরীক্ষাটা ভালো হোক আর আমার জন্য দোয়া করিও। তাহলে দেখা হবে হচ্ছে আগামীকাল ক্লাসে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।